আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইনফরমেটিভ এবং পাশাপাশি এই চ্যাপ্টারটা অনেক মজারও আছে। এবং এই চ্যাপ্টারটার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেটাও আমি বলে দিব। তো আশা করি যেহেতু এই চ্যাপ্টারটা অবশ্য খুব বেশি বড় না, মোটামুটি ছোট একটা চ্যাপ্টার, তবে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে যে জিনিসগুলো আমি গুছিয়ে তোমাদেরকে পড়ায় দিব। আমি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, আমি তোমাদেরকে যদি বলি, সেই নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। তো এটা সম্পর্কে আমি পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া প্রথমে দিব, তারপর আমি চ্যাপ্টারটার আজকের টপিকটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আশা করি যে সব কিছু তোমরা ঠিকঠাকভাবেই তোমরা দেখতে পাচ্ছ। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে চ্যাপ্টার ম্যাপিংটা একটু বলি। উদ্ভিদ প্রজনন, এই যে চ্যাপ্টারটা তোমরা শিরোনাম দেখে বুঝতেছো যে এখানে আসলে কী নিয়ে আলোচনা করা হবে। এই উদ্ভিদ প্রজনন এই চ্যাপ্টারটার মধ্যে বেশ কয়েকটা জিনিস রয়েছে। সেটা হচ্ছে প্রজনন বলতে আমরা নর্মাল সেন্সে প্রজনন বলতে আমরা কি বুঝি। প্রজনন, ভালো করে খেয়াল করো, প্রজনন, এই কথাটা আসছে, এই প্রটা হচ্ছে একটা উপসর্গ, একটা বাংলা উপসর্গ। তোমরা জানো বাংলা এবং সংস্কৃত দুইটার একটা উপসর্গ হবে। তোমরা যারা বাংলা ব্যাকরণ পড়ে তারা জানো। তো হচ্ছে জাস্ট একটা উপসর্গ, এটা একটা বিশেষ অর্থ প্রকাশ করে। এখানে জনন কথাটার মানে কি? জনন কথাটার মানে হচ্ছে জন্ম। ঠিক আছে? তো দেখো, জনন মানে কি? জন্ম। প্রজনন মানেও কি? জন্ম, কিন্তু বিশেষ অর্থে বোঝানো হচ্ছে। তো যাই হোক, একটা বিশেষ ভাব বোঝানো হচ্ছে। তাহলে এই জনন মানেই জন্ম। আর যে পিতা জন্ম দেয় তাকে বলা হয় জনক, যে মাতা জন্ম দেয় তাকে বলা হয় জননী। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তো উদ্ভিদের প্রজনন বা উদ্ভিদের জন্ম নিয়ে কথা হবে এখানে। ঠিক আছে? নর্মালি আমরা জনন বলতে আমরা যেটা বুঝি যে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলিত হবে, মিলিত জিনিসটা থেকে একটা নতুন উদ্ভিদ বা একটা নতুন প্রাণী তৈরি হয়। এটাই আমরা সাধারণত ইন জেনারেলি স্বাভাবিক জন্ম বলতে আমরা এটাই বুঝি। আমি আবারও বলি, স্বাভাবিক জন্ম বলতে আমরা কি বুঝি? এই যে বললাম না, জনন মানে কি? জন্ম। যে পিতায় জন্ম দেয় তাকে বলা হয় জনক, যে মাতায় জন্ম দেয় তাকে বলা হয় জননী। তো ওই যে পিতা থেকে শুক্রাণু, মাথা থেকে ডিম্বাণু এসে মিলিত হয়ে ওই মিলিত জিনিসটা থেকে একটা নতুন জীবের সৃষ্টি হবে। এটা হচ্ছে ইন জেনারেলি জনন বলা হয়। ঠিক আছে? এটাকে আমরা নর্মালি জনন বলি। তবে এই যে জননটা, এই ধরনের জননকে বলা হয় যৌন জনন। যেখানে শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে জনন হয় সেটাকে বলা হয় যৌন জনন। এই সিস্টেমটার বাইরেও কিন্তু জনন হতে পারে। যেমন একটা গাছের ডাল কেটে তুমি লাগিয়ে দিলা, ওই ডাল থেকে একটা নতুন গাছ হইতে পারে। তো সেটাও একটা উদ্ভিদের প্রজনন। তবে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ভালো করে খেয়াল করো। একটু আগে আমি কি বললাম? একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে ওই মিলিত বস্তুটা থেকে একটা উদ্ভিদ বা একটা জীব তৈরি হবে। এটা হচ্ছে যৌন জনন। যেখানে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় সেটাকে আমরা বলি যৌন জনন। কিন্তু এই সিস্টেমের বাইরেও আরও অনেক সিস্টেম রয়েছে, সেগুলোকে আমরা এক কথায় অযৌন জনন বলতে পারি। যেমন একটা গাছের ডাল কেটে তুমি লাগিয়ে দিলা, সেটা হইতে পারে। বা একটা গাছের মূল থেকে চারা হইতে পারে, এরকম হতে পারে। তো এরকম আগে কয়েকটা আমি তাহলে উদ্ভিদ প্রজননের সংজ্ঞাটা আগে দিচ্ছি, তারপর এই ধরনের উদাহরণগুলো আমি তোমাদেরকে সুন্দর করে নোট করে দিব। এখানে একটা জিনিস, তাহলে উদ্ভিদ প্রজননের সংজ্ঞাটা তোমরা এখন দাও। এটা এখন দিতে পারবো না। উদ্ভিদ প্রজনন বলতে আমরা কি বুঝি? উদ্ভিদ প্রজনন বলতে আমরা এইভাবে বলতে পারি যে একটি উদ্ভিদ থেকে একটি মাতৃ উদ্ভিদ, যে উদ্ভিদ থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে সেই উদ্ভিদটাকে মাতৃ উদ্ভিদ বলবো। একটা আম গাছের বীজ থেকে একটা আমের চারা হবে, তাহলে যে আম গাছের বীজটা থেকে চারাটা হচ্ছে ওই আম গাছটাকে বলা হবে মাতৃ উদ্ভিদ। ঠিক আছে? যে জাম গাছের বীজ থেকে একটা নতুন জামের চারা হবে ওই জাম গাছটাকে বলবো মাতৃ উদ্ভিদ। আমরা কি বললাম? যে একটি মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলা হয় উদ্ভিদ প্রজনন। আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি না? দেখো, ধরো এটা হচ্ছে একটা আম গাছ, কথার কথা। ধরো এটা একটা আম গাছ, তার মধ্যে আম হইবে, বীজ হবে, ওই বীজ থেকে আর একটা চারা হবে। ঠিক আছে? আম গাছ থেকে আমের চারা হইল,
আম গাছ থেকে আমের চারা, তাহলে এখানে এটাকে হচ্ছে মাতৃ উদ্ভিদ, এটা হচ্ছে চারা। তাহলে একটা মাতৃ উদ্ভিদ থেকে একটা নতুন চারা উৎপাদনের যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলতে পারি ইন জেনারেলি প্রজনন। ওকে, তো আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি সংজ্ঞাটা, দুইটা সংজ্ঞা লেখা যাবে, আমি একটা সংজ্ঞা আগে লিখি। হ্যাঁ, মাতৃ উদ্ভিদ থেকে আমরা লিখতে পারি যে মাতৃ উদ্ভিদ থেকে আমরা লিখব কি, মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া, নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে উদ্ভিদ প্রজনন বলা হয়। তাহলে উদ্ভিদ প্রজনন বলা হয়। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আসি, এই সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি না? পারি। দেখো কিভাবে সংখ্যাটা কিভাবে দেওয়া যেতে পারে। আমি তোমাদেরকে যদি বলি যে হ্যাঁ, এখানে দেখো, যে প্রক্রিয়ায় আমরা এভাবে বলতে পারি, যে প্রক্রিয়ায় কোনো জীব তার নতুন বংশধর সৃষ্টি করে, যে প্রক্রিয়ায় কোনো জীব তার নতুন বংশধর সৃষ্টি করে, যে প্রক্রিয়ায় কোনো জীব তার নতুন বংশধর সৃষ্টি করে, তাকেও প্রজনন বলে। তাকে কি বলে? প্রজনন বলে। এটাকে অনেকভাবে সংজ্ঞাটা দেয়া যায়। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। যে প্রক্রিয়ায় কোনো জীব তার নতুন বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয়ে থাকে। তাকে কি বলা হয়ে থাকে? প্রজনন বলা হয়ে থাকে। তো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। এখন কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি, সংজ্ঞাগুলো সিম্পল সংজ্ঞা। আমরা এখন উদাহরণ, যেমন যদি আমরা উদাহরণ দিতে যাই, ধরো এরকমভাবে উদাহরণ দেওয়া যেতে পারে। স্যার কীরকম? মনে করো একটা উদাহরণ হচ্ছে যে, একটা উদাহরণ অলরেডি দিয়ে ফেলছি, যেমন আম গাছের বীজ থেকে, হ্যাঁ, আমের বীজ থেকে, আম গাছের না বলে আমরা এটা বলি যে আমের বীজ থেকে তোমাদের বইয়ের গুলোই দিচ্ছি, আমের বীজ থেকে আমের চারা, কাঁঠালের বীজ থেকে কাঁঠালের চারা, কাঁঠালের বীজ থেকে কাঁঠালের চারা। ঠিক আছে, কাঁঠালের চারা, এরকম উদাহরণ আমরা যদি দেই, কাঁঠালের চারা, এটা একটা উদাহরণ আমরা দিলাম। তারপরে দেখো আমরা এরকম বলতে পারি, আমের বীজ থেকে আমের চারা, আমের বীজ থেকে কিসের চারা? আমের চারা, কাঁঠালের বীজ থেকে কি? কাঁঠালের চারা, এরকম হইতে পারে। তারপরে এরকম কলা গাছ দেখছো না, কলার বীজ থেকে কিন্তু কলা গাছ হয় না, এটা খেয়াল করবা। কলার বীজ থেকে কিন্তু কলা গাছ হয় না। আর আছে বাঙালিরা বাঁশ খুব ভালো চিনে, ওই বাঁশের বীজ থেকেও কিন্তু বাঁশ হয় না। দেখো বাঁশ কিন্তু নিচ দিয়ে হয়, মানে মূল থেকে হয়। এটা হচ্ছে, তো খেয়াল করো, তাহলে দুইটা জিনিস মনে রাখবে, হচ্ছে কলা আর হচ্ছে বাঁশ, দুইটাই বাঙালি খুব ভালো চিনে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে কলা কোত্থেকে হয়, কলার বীজ থেকে হয় না, কলা হয় অন্য নিচ থেকে হয়। আবার বাঁশ সেটাও কি নিচ থেকে, মানে মূল থেকে হয়। তো কলা ও বাঁশ, আমরা এই দুইটা মনে রাখবো, কলা ও বাঁশ, হ্যাঁ, মূল থেকে সৃষ্ট, চারাতে, হ্যাঁ, চারা থেকে সৃষ্টি হয়। তো কলা ও বাঁশ কোত্থেকে সৃষ্টি হয়? হ্যাঁ, গোড়া থেকে, কলা ও বাঁশের গোড়া থেকে, বাঁশের গোড়া মানে মূল। হ্যাঁ, এই যে এটা যদি কলা গাছ হয়, কলা গাছের যে মূলটা, গোড়াটা, এই গোড়া থেকেই নতুন করে চারা হবে। এই কলা গাছের যে মূলটা থাকে, গোড়া তো বুঝো, কলা ও বাঁশের যে গোড়া, ওই গোড়া থেকেই নতুন নতুন চারা তৈরি হয়। তা কলা ও বাঁশের গোড়া থেকে বাঁশের চারা তৈরি হয়, বাঁশের গোড়া থেকে চারা তৈরি হয়, ওই চারাগুলোকে বলা হয়, ওই চারাগুলোকে সাকার বলা হয়।
এই যে দেখো, এটা যদি কলা গাছ হয়, কলা গাছের গোড়া থেকে যে চারাটা হয়েছে এটা হচ্ছে কলা গাছের সাকার। আবার ওইটা না, ইংলিশ সাকার না, আবার এটা মনে করি না স্যার কি বলতেছেন কলা সাকার, এটা না, ওই সাকার না, এটা আমরা কেমিস্ট্রিতে ইউজ করব, আমাদের ল্যাবরেটরিতে লাগবে, এটা না, এখানে না, এখানে সাক করার দরকার নেই। আমরা যেটা বলতেছি এখানে সাকার বলতে আমরা কি বুঝতে চাচ্ছি, সাকার। সাকার মানে হচ্ছে এইটা যদি কলা গাছ হয়, কলা গাছের গোড়া থেকে যে চারাটা হচ্ছে এটা কি আমরা সাকার বলতেছি। যদি এটা বাঁশ হয়, বাঁশের গোড়া থেকে যে চারাটা হয় সেটাকেই আমরা বলতেছি সাকার। তো দেখো আমি বললাম যে কলা ও বাঁশের গোড়া থেকে, কলা ও বাঁশের, কলা গাছ ও বাঁশের গোড়া থেকে চারা তৈরি হয়, এটাকে আমরা কি বলি, ওই চারাটাকে আমরা সাকার বলি, ওটাকে আমরা কি বলি, সাকার বা চারা তৈরি হয়, সাকার বা কি তৈরি হয়, চারা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা গেল এখানে। তারপর আমরা আসি, আর কোনোভাবে হয় না স্যার, হ্যাঁ আরও হয়। তো এটা কি বললাম, এটা হচ্ছে যাচ্ছে বীজ থেকে, তুমি আমটা খাইছো যে বীজ, ওই বীজ থেকে চারা হবে। তুমি কাঁঠালের কোষ খেয়েছো, ওই কাঁঠালের কোষ থেকে যে যে কোষাটাকে মানে এটা থাকবে, বীজটা থাকবে, ওইখান থেকে চারা হবে। কিন্তু এই কলা ও বাঁশের ক্ষেত্রে গোড়া থেকে যে চারা হয় ওইখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে, বা এটাকে আমরা সাকারও বলতে পারি। এরপরে আমরা আসি, এরকম এরকম একটা লাইন আমরা মনে রাখবো যে ডালে 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 ডালের ডালে 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 পীড়িত করে, হ্যাঁ দাঁড়াও এটা আমি একটা ছন্দ দিচ্ছি, পীড়িত করে, ডালে ডালে পীড়িত করে শিমুল আটকালে, শিমুল আটকালে, ডালে ডালে পীড়িত করে শিমুল আটকালে সজিনার মায়া জালে, হ্যাঁ সজিনার মায়া জালে, সজিনার মায়া জালে, মায়া জালে। ঠিক আছে, খেয়াল করো, ডালে ডালে পীড়িত করে শিমুল আটকালে সজিনার মায়া জালে। এখন মনে করুন, হ্যাঁ শিমুল নামের একটা ছেলে, শিমুলের নামের ছেলেগুলো একটু ক্যারেক্টারলেস হয় যদিও, হ্যাঁ তো ভালোও আছে। তো ওই শিমুল, মনে করো যে শিমুল কি করছে, সজিনার মায়া জালে আটকে গেছে, হ্যাঁ। তো ডালে ডালে পীড়িত করে শিমুল আটকালে সজিনার মায়া জালে। এখানে ডালে ডালে দিয়ে বুঝাচ্ছি আমি, ডালে ডালে দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ডালের মাধ্যমে প্রজনন। মনে হয় একটা গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলাম, ওইখান থেকে চারা হয়ে যাবে। তো এটা হচ্ছে ডালের মাধ্যমে প্রজনন। এটা হচ্ছে কিসের মাধ্যমে, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে বীজের মাধ্যমে, এটা হচ্ছে কিসের মাধ্যমে, আমি যদি বলি এটা হচ্ছে বীজের মাধ্যমে, এটা হচ্ছে সাকারের মাধ্যমে, আর এটা হচ্ছে ডালের মাধ্যমে। হ্যাঁ দেখো, ডালের মাধ্যমে, ডাল কেটে লাগিয়ে দিলেই হয়, ডাল কেটে, হ্যাঁ ডাল কেটে যে প্রজননটা হয় সেটাই। কাদের কাদের হবে, ওই যে শিমুলের হবে, এই যে কাদের কাদের হবে, এক হচ্ছে শিমুলের, শিমুল একটা উদ্ভিদের নাম, শিমুলের হবে। তারপরে সজিনা একটা উদ্ভিদের নাম, সজিনার হবে, সজিনা। তারপরে মায়া দিয়ে হচ্ছে মাদার, মাদার, মাদার একটা উদ্ভিদের নাম। জাল দিয়ে হচ্ছে জিয়ল, হ্যাঁ ঠিক আছে। তা দেখো মাদার, মাদার, হ্যাঁ অন্য কিছু গালিগালাজ করিও না, মাদার একটা উদ্ভিদের নাম, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, ডাল কেটে মাটিতে পুঁতে দিলে, ডাল কেটে মাটিতে পুঁতে দিলে, মাটিতে পুঁতে দিলে, পুঁতে দিলে কি হয়, হ্যাঁ মাটিতে লাগালে বা পুঁতে দিলে কি হয়, শিমুল সজিনা মাদার জিয়ল, শিমুল সজিনা মাদার জিয়ল। আটকালে দিয়ে কিছু নাই, হ্যাঁ দেখো সরি সরি যেটা বলতে চাচ্ছিলাম যে শিমুল, সজিনা, মাদার, জিয়ল ওরা ডালের মাধ্যমে বংশবিস্তার করতে পারে। তুমি ডালটা কেটে, একটা শিমুলের ডাল কেটে মাটিতে পুঁতে দিবা, ওইখান থেকে একটা শিমুল গাছ হয়ে যাবে। একটা মাদারের ডাল কেটে মাটিতে লাগিয়ে দিবা, তাহলে কি হয়ে যাবে, এখানে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে। ঠিক একইভাবে সজিনা, একইভাবে জিয়ল, এগুলো একটা উদ্ভিদের নাম, সজিনা, মাদার, জিয়ল। স্যার মাদার দেখতে কিরকম, তুমি গুগলে সার্চ দিও, মাদারে লিখে সার্চ দিও, মাদার উদ্ভিদ দেখতে পারবা। কিন্তু এত টাইম আমাদের নাই, শুধু শুধু এখানে আমার কথা হচ্ছে নামগুলো মনে রাখলেই হচ্ছে। তোমাকে বলবে না একটি মাদারকে শনাক্ত করো, মানে একটা মাদার গাছকে শনাক্ত করো, তোমাকে বলবে এগুলা?
বলবে তোমাকে একটি জিওল গাছকে শনাক্ত করো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলবে না, তারপরেও কমেন্টের মধ্যে গুতাবা তোমরা, স্যার জিওল কি স্যার চিনি না, স্যার মাদার চিনি না, একটু চিনা দেন। দরকার নাই তো বাবা, বুঝতে পারতো, গ্রো আপ, একটু স্মার্ট হইতে হবে। তো আমার তো মাদার নিয়ে গবেষণা করার দরকার নাই, আমার নামটা মনে রাখতে হবে। স্যার জানার অনেক আগ্রহ, জানতে চাই, জানতে পারবা কিন্তু তোমার কাজে দিবে না, এই জ্ঞান তোমার কোনো কাজে দিবে না। দেখো আমরা তাহলে এই হচ্ছে আরেকটা জিনিস, আমরা যদি আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, পাথরকুচি উদ্ভিদ পাতার মাধ্যমে। তো পাতার মাধ্যমে, এটা তো আমরা বললাম ডালের মাধ্যমে, তার হচ্ছে পাতার মাধ্যমে প্রজনন। পাতার মাধ্যমে প্রজনন, হ্যাঁ, পাতার মাধ্যমে প্রজননটা হচ্ছে কার? পাথরকুচি উদ্ভিদ। কোন উদ্ভিদ? পাথরকুচি উদ্ভিদ বলে একটা উদ্ভিদ আছে। ওই পাথরকুচি উদ্ভিদ পাতার মাধ্যমে প্রজনন ঘটাইতে পারে। কিসের মাধ্যমে? পাতার মাধ্যমে। পাথরকুচি উদ্ভিদ পাতার মাধ্যমে প্রজনন ঘটাতে পারে। তো দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কি বললাম, এখানে 4টা উদাহরণ আমি দিলাম, 4টা লাইনে আমি উদাহরণ দিছি। একটা হচ্ছে এখানে একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে বীজের মাধ্যমে, আমি যদি এই পাশে লিখে রাখি, প্রথমটা হচ্ছে বীজের মাধ্যমে, পর একটা হচ্ছে সাকারের মাধ্যমে। সাকার কোনটা? গোড়া থেকে তৈরি যে চারা, এটাকে সাকার বলা হয়। কলা গাছের ও বাঁশের গোড়া থেকে একটা চারা তৈরি হয়, এটাকে সাকার বলা হয়। তো ওই সাকারের মাধ্যমে প্রজনন হবে। আর এটা কি ডালের মাধ্যমে, ডালে ডালে পীড়িত করে শিমুল আটকালে সজিনার মায়া জালে, এই যে ডাল। তারপরে এখানে পাতার মাধ্যমে প্রজননটা হতে পারে। এখন কথা হচ্ছে, এখন কি এই যে 1 2 3 4 এই 4টা উপায়ে বললাম, তবে একটা জিনিস মনে রাখবা, এই যে একটু প্রথম যে কথাটা বলছিলাম আমি, যে একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণুর মিলন ঘটবে, মিলন হবে কতদিনে? এই শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে প্রজনন, সেটাকে আমরা যৌন জনন বলে থাকি। মনে রাখবা স্যার এইখানে কোন সিস্টেমটার মধ্যে এই শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়? এই যে দেখো, যে বীজ তৈরি হয়েছে না, এই যে দেখো বীজ, এই যে বীজটা তৈরি হয় শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমেই। তাহলে বীজটা, এই যে বীজ তৈরি হয়, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে গিয়ে এই বীজটা তৈরি হয়। সুতরাং বলতে পারি এইটা একটা যৌন জনন। এটা একটা কি জনন? এটা হচ্ছে একটা যৌন জনন। আর বাকিগুলো যেগুলো দেখতেছো, এগুলো হচ্ছে অযৌন জনন। এখানে শুক্রাণু ডিম্বাণু মিলন লাগে না, কারণ এখানে বীজটাই তৈরি হয় শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে। সুতরাং এটা যৌন জনন। আর বাকি যা দেখতেছো, এখানে শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন হয় না বলে ওদেরকে বলা হচ্ছে অযৌন জনন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি একটা জিনিস বলে ফেলি, তাহলে প্রজনন কত প্রকার? প্রধানত 2 প্রকার। তো প্রজনন কত প্রকার? প্রধানত 2 প্রকার। আমরা একটু লিখি তাহলে এই জিনিসটা। তাহলে প্রজনন প্রধানত 2 প্রকার। প্রজনন 2 প্রকার, প্রধানত 2 প্রকার। এক নম্বর হচ্ছে যৌন জনন, যেখানে ফিল কাজ করবে। আর একটা হচ্ছে অযৌন জনন, যেখানে জোর করে কেটে পুঁতে দিবা। হ্যাঁ, ডাল হইতে পারে, সাকার হইতে পারে, পাতা হইতে পারে, যাই হোক, যৌন জনন। আর একটা হচ্ছে অযৌন জনন। এখন এই হচ্ছে, এছাড়াও আরো একটা জনন রয়েছে। এছাড়াও অপুংজনী বা পার্থেনোজেনেসিস বা অপুংজনী নামে আরেকটি প্রজনন রয়েছে। এটা আমরা আলোচনা করব পরবর্তীতে, এই চ্যাপ্টারের লাস্টের দিকে এগুলো আলোচনা করব। এছাড়াও অপুংজনী বা পার্থেনোজেনেসিস। নামে আরেকটি প্রজনন রয়েছে। এটা স্যার, এখন কেউ কমেন্ট করবে প্রজনন রয়েছে, ও স্যার এটা তো বুঝছি না স্যার, অপুংজনী স্যার এটা কি স্যার, পার্থেনোজেনেসিস এটা স্যার কি স্যার? বুঝেছি, এখন ধৈর্য ধরো, এই চ্যাপ্টারের লাস্টের দিকে এটা বুঝাবো, এটা এখানকার পড়া না। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যেটা বলতেছি, প্রজননটা কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে যৌন জনন, আর একটা কি? অযৌন জনন। এখন এই যৌন জনন এবং অযৌন জননের মধ্যে এখানে মজার বিষয় কোনটা? এখানে এটাই হচ্ছে সবচেয়ে মজার, এবং এটা নিয়ে এই চ্যাপ্টারটার মধ্যে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং যিনি বই লিখছে উনিও জানে আমরা মজা চাই, বিনোদন চাই, আমরা জানতে চাই, তার চেয়েও বেশি মজা করতে চাই। তো এই জন্য এই চ্যাপ্টারের প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে
এই যৌন জনন। বইয়ে এরকম একটা লাইন আছে যে এই চ্যাপ্টারের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যৌন জনন। তো তোমরা হতাশ হওয়ার কিছু না, আমি যৌন জনন নিয়ে এখন আলোচনায় নামবো, ঠিক আছে? তো দেখো আমি যদি বলি তাহলে এখন আমরা কি পড়বো, আমরা পড়বো হচ্ছে যৌন জনন। তো যৌন জনন কোনটা? যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে নতুন জিনিস পয়দা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলতে চাই তোমাদেরকে, যদি বলতে চাই স্যার বলেন না এই যৌন জননটার মধ্যে একটা জিনিস খেয়াল করো, কি বলছি? শুক্রাণু এবং ডিম্বাণু লাগবে। এখন দেখো আমরা যদি একটু করে বলি, এই যে শুক্রাণু লাগবে, আরেকটা কি লাগবে? ডিম্বাণু লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি জানো, তাহলে যে যৌন জনন কোনটা? যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন হয়। তাহলে আমরা শুক্রাণুর একটা ইংলিশ শিখে ফেলি। শুক্রাণুকে আমরা নর্মালি আমরা বলতে পারি, শুক্রাণু ইংলিশ তোমরা জানো অনেকেই, আমরা বলতে পারি এটাকে আমরা বলি পুং গ্যামিট বলি। কি বলি? এই শুক্রাণুকে আমরা কি বলে থাকি? পুং গ্যামিট বলে থাকি। পুং গ্যামিট, অনেকে এটা পুং গ্যামেট বলে। পুং গ্যামিট অথবা পুং গ্যামেট দুইটা একই। এটা নিয়ে আবার কান্নাকাটি করবে, স্যার পুং গ্যামিট এবং পুং গ্যামেটের পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। এই যে গ্যামিট, ইংলিশ বানানটা কি এরকম, গ্যামিট। তো কেউ কেউ এটাকে গ্যামেট উচ্চারণ করে, কেউ কেউ এটাকে গ্যামিট উচ্চারণ করে। বই কোনো কোনো রাইটার লিখছে এটা গ্যামেট, কেউ কেউ লিখছে গ্যামিট, কিন্তু দুইটা আসলে একই, যেই লাও সেই কদু, উচ্চারণগত প্রবলেম, এক যে যেভাবে উচ্চারণ করে। ঠিক আছে, অনেক সময় মেসেজ লেখার সময় আমরা অনেক সময় লিখি না, হ্যাঁ বালা আসা, মানে আসো না আসা, এরকম অনেক সময় হয় না, কেমন আসা, এরকম আর কি। তো যাই হোক, এই শুক্রাণুর থেকে আমরা যেটা বলতেছি যে শুক্রাণুটাকে পুং গ্যামিট বলা হয়ে থাকে, আবার ডিম্বাণুটাকে কি বলা হয়ে থাকে? স্ত্রী গ্যামিট বলা হয়ে থাকে। স্ত্রী গ্যামিট, স্ত্রী গ্যামিট, এই ঠিক আছে। তো এইটা যদি হয়, শুক্রাণুটাকে যদি আমরা বলি পুং গ্যামিট, তার ডিম্বাণুটাকে আমরা বলবো স্ত্রী গ্যামিট। হ্যাঁ, শুক্রাণুকে যদি আমরা কি বলি? পুং গ্যামিট। আচ্ছা, ভিডিও কি ব্লার হয়ে গেছে? আচ্ছা, আমি একটু অপেক্ষা করছি। হ্যাঁ ঠিক আছে, আমি আমি তেমন কিছু বলি নাই, তোমরা হতাশ হও না। সেটা বলছিলাম যে শুক্রাণুটাকে বলা হয় কি থেকে? পুং গ্যামিট। এটাকে আবার একটা উচ্চারণ আছে পুং গ্যামেট, একই কথা। তাহলে এটা যদি পুং গ্যামিট হয়, বাকিরা বুঝে যাওয়ার কথা, ডিম্বাণু মানে হচ্ছে স্ত্রী গ্যামিট বা স্ত্রী গ্যামেট। আবার ব্লার হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি। আমি যেটা বলছিলাম যে খেয়াল করো, যৌন জনন হচ্ছে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন হয়। তো এখানে শুক্রাণুটাকে বলা হচ্ছে পুং গ্যামিট, আর ডিম্বাণুটাকে বলা হচ্ছে স্ত্রী গ্যামিট। অনেক সময় উচ্চারণ করতে গিয়ে এটাকে পুং গ্যামেটও বলা হয়, স্ত্রী গ্যামেটও বলা হয়। ঠিক আছে, এতটুকু বুঝছি আমরা। এখন এই জিনিসটা যদি বুঝে থাকি, তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা তাহলে এইটাও তাহলে একটা গ্যামিট, এটাও তাহলে একটা গ্যামিট। এটা হচ্ছে পুং গ্যামিট, শুক্রাণুটাও একটা গ্যামিট, এক ধরনের গ্যামিট, ডিম্বাণুটাও কি এক ধরনের গ্যামিট। তাহলে গ্যামিট কত রকমের? দুই রকমের, একটা পুং গ্যামিট, একটা স্ত্রী গ্যামিট। তো গ্যামিট কত রকমের? তো গ্যামিট হচ্ছে দুই রকমের। তা আমরা বলতে পারি
গ্যামিট হচ্ছে দুই রকমের, আমরা বলতে পারি গ্যামিট হচ্ছে দুই রকমের, গ্যামিট হচ্ছে দুই রকমের, যার অর্থ হচ্ছে জনন কোষ। কি কোষ? যার অর্থ কি? জনন কোষ। তাহলে জনন হওয়া, জননের জন্য যে কোষ লাগবে, এই জননের জন্য যে কোষ লাগে তাকে বলা হয় জনন কোষ। ভালো করে খেয়াল করো, এই যে দেখো, জননের জন্য যে কোষের প্রয়োজন হয় তাকে বলা হয় জনন কোষ বা যা জনন কোষ বা গ্যামিট। গ্যামিটটা কত রকমের? দুই রকমের, একটা পুংগ্যামিট, একটা কি স্ত্রী গ্যামিট। এই অর্থগুলো জানা দরকার। তাহলে এটাকে আমরা কি বলবো? তো পুংগ্যামিটকে আমরা কি বলতে পারি? আমরা যদি বলি যে গ্যামিট অর্থ জনন কোষ, তাহলে পুংগ্যামিট অর্থ কি হবে? পুংজনন কোষ, পুংজনন কোষ, পুংজনন কোষ। গ্যামিট অর্থ যদি জনন কোষ হয়, তাহলে স্ত্রী গ্যামিটের অর্থ কি হবে? স্ত্রী জনন কোষ, স্ত্রী জনন কোষ। তাহলে ভালো করে খেয়াল করো, স্ত্রী জনন কোষ। হ্যাঁ, ভালো করে বুঝো বিষয়টা। হ্যাঁ, ভালো করে বুঝো, মানে একদম সিম্পলি নিবা বিষয়টা। আমি যদি তোমাদেরকে আবারও বলি, যৌন জনন কোনটা? যেখানে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর প্রয়োজন হয়। তাহলে আমার একটা শুক্রাণু একটা ডিম্বাণু লাগবে। এখন শুক্রাণুটাকে ইংলিশে কি বলা হয়? পুংগ্যামিট বলা হয়। ডিম্বাণুকে তাহলে কি বলবো? স্ত্রী গ্যামিট বলবো। আচ্ছা, তাহলে গ্যামিট কত রকমের পাইছি? এই যে পুংগ্যামিট, স্ত্রী গ্যামিট। গ্যামিট তাহলে দুই রকমের। তো গ্যামিটের বাংলা অর্থ আবার জনন কোষ। তাহলে এটা পুংগ্যামিটকে আমরা আবার কি বলতে পারি? পুংজনন কোষ। স্ত্রী গ্যামিটকে আবার কি বলতে পারি? স্ত্রী জনন কোষ। তা দেখো, তিনটা নাম এখানে আমরা পাইছি। একটা হচ্ছে শুক্রাণুকে আমরা পুংগ্যামিট বলতে পারি, পুংজনন কোষ বলতে পারি। ডিম্বাণুকে আমরা স্ত্রী গ্যামিট বলতে পারি, স্ত্রী জনন কোষ বলতে পারি। তাহলে গ্যামিট বা জনন কোষ কত রকমের? যে গ্যামিট বা জনন কোষ দুই রকমের, একটা পুংগ্যামিট বা পুংজনন কোষ, একটা স্ত্রী গ্যামিট বা স্ত্রী জনন কোষ। তাহলে দেখো, শুক্রাণুর তিনটা নাম, এক হচ্ছে শুক্রাণু, পুংগ্যামিট, পুংজনন কোষ। ডিম্বাণুর তিনটা নাম, স্ত্রী গ্যামিট, ডিম্বাণু, স্ত্রী গ্যামিট, স্ত্রী জনন কোষ। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার এই জিনিসগুলো তৈরি হয় কোথায়? তাহলে আমাদের এটা জানতে হবে। আমরা জাস্ট ইনভেস্টিগেশন করবো আজকে। এই যে শুক্রাণুটা, এই যে ডিম্বাণুটা, বা পুংগ্যামিট বা স্ত্রী গ্যামিট বা পুংজনন কোষ বা স্ত্রী জনন কোষ, যাই বলো না কেন, যে কোনো দুইটা নামে তুমি রাখতে পারো। এই জিনিসগুলো আসলে কোথায় তৈরি হয়? খেয়াল করো, এই জিনিসগুলো উদ্ভিদের কোন জায়গাটাতে তৈরি হয়। তো উদ্ভিদের যে জায়গাটাতে তৈরি হয় সেই জায়গাটার নাম হচ্ছে ফুল। সেই জায়গাটাকে কি বলা হয়? ফুল বলা হয়ে থাকে। উদ্ভিদের কোন জায়গাটাতে তৈরি হয়? উদ্ভিদের ফুলের মধ্যে তৈরি হয় এই জিনিসটা। তাহলে উদ্ভিদের জননাঙ্গ কি? ফুল বলতে পারি। ঠিক আছে? তো দেখো, আমরা যদি একটু করে দেখাই, একটু করে খেয়াল করো, আমি যদি একটা চিত্র এঁকে দেখাই, একটা চিত্র আঁকি, তাহলে দেখো, ওকে ওকে আমরা একটা চিত্র এঁকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। তাহলে এই দুইটা জিনিস কোথায় তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি। ওকে ওকে একটা চিত্র দিয়ে একটা এরকম একটা অংশ থাকবে নিচে, একটু দাঁড়াও, চিত্রটা তোমরা আমার সাথে সাথে একটু এঁকে ফেলো তো। হ্যাঁ, তোমরা অনেকই সুন্দর চিত্র আঁকতে পারো, কিন্তু বাকিরা আমার মতো আঁকলেও হবে, অসুবিধা নেই। তো দেখো, এরকম চিত্র, ঠিক আছে? তো তারপরে এরকম কিছু অংশ থাকবে, তারপরে ওকে। আচ্ছা, এই যে জিনিসটা আমরা যে আঁকলাম, এখানে মূল উপাদানগুলো বা মূল অংশগুলো ঠিক থাকলে হবে। দেখো, এখানে প্রধানত এই যে দেখো, আমি কি বলতেছি, আমরা ইনভেস্টিগেট করতেছি যে শুক্রাণুটা আসলে কোথায় তৈরি হয়, ডিম্বাণুটা আসলে কোথায় তৈরি হয়। এই যে এটা একটা ফুল, এই ফুলের মধ্যে তৈরি হবে। ফুলের কোন জায়গাটাতে তৈরি হয় সেটা একটু বলবো। দেখো, খেয়াল করো, এই যে শুক্রাণু যে বিষয়টা, এটা তৈরি হবে এই জায়গাটার মধ্যে, এই যে জায়গাটার মধ্যে শুক্রাণু বা পুংগ্যামিট তৈরি হবে কোথায়? এই যে এইটার মধ্যে, এই অংশটার মধ্যে, এটার মধ্যে পুংগ্যামিট তৈরি হবে। এই জন্য এই পুরা জিনিসটাকে বলা হয় পুংকেশর।
কারণ এই অংশগুলোর মধ্যে যে লম্বা লম্বা যে অংশটা দেখতেছো মোমবাতির মতো যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলবো যেখানে শুক্রাণুটা তৈরি হচ্ছে, শুক্রাণু বা পুংগেমিট তৈরি হচ্ছে, ওইটাকে বলা হয়, ওটাকে বলা হয়, পুরাটাকে বরাবর বলা হয়, এই পুরাটাকে বলা হয় পুংকেশর। এটাকে কি বলা হয়? পুংকেশর বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর পুংকেশর বলা হয়ে থাকে। আর এই যে ডিম্বাণু বা স্ত্রীগেমিটটা যেখানে তৈরি হয়, স্ত্রীগেমিটটা যেখানে তৈরি হয়, এই অঙ্গটার মধ্যে যে মাঝখানে যে অঙ্গটা দেখতেছো, এই অঙ্গটার মধ্যে কি তৈরি হয়? এই যে এই জায়গাটার মধ্যে স্ত্রীগেমিট তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয়, এই পুরা জিনিসটাকে, শুধু এতটুকু না, এই পুরাটাকে বলা হয়, যেখান থেকে এই পুরাটাকে যেমন পুংকেশর বলা হয়, এই পুরাটাকে বলা হয় গর্ভকেশর বা শ্রীকেশর। তো পুংগেমিট যেখানে তৈরি হবে এটার নাম পুংকেশর, শ্রীগেমিটটা যেখানে তৈরি হবে সেটার নাম শ্রীকেশর বা গর্ভকেশর বলা হয়। শ্রীকেশর বা কি? এটাকে আমরা শ্রীকেশর, এটাকে আমরা শ্রীকেশর বা এটাকে আমরা গর্ভকেশর বলতে পারি, পুরাটাকে কিন্তু। ঠিক আছে, পুরাটাকে আমরা কি বলতে পারি? গর্ভকেশর বলতে পারি। তো দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে কি জাস্ট একটা পুংকেশর না, এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা পুংকেশর। এরকম পুংকেশর যদি আরো 2-3টা থাকে, এটা জাস্ট একটা পুংকেশর, 2টা 3টা 4টা আরো যদি থাকবে, এই কয়েকটা পুংকেশরকে একত্রে বলা হয়, এক একটাকে আলাদা আলাদাকে বলা হয় পুংকেশর, কিন্তু কয়েকটাকে একত্রে বলা হয় পুংস্থবক। কি বলবো আমরা? এটাকে পুংস্থবক বলবো। তো ভালো করে খেয়াল করো, একটাকে বলবো আমরা, এক একটাকে বলবো আমরা পুংকেশর। এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, আরো যদি থাকে, ধরো আমি আরেকটা দিলাম, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর। কয়েকটা যখন একত্রিতভাবে আমরা চিন্তা করব, 5টা পুংকেশর মিলে অথবা 3টা পুংকেশর মিলে বা 4টা পুংকেশর মিলে যেটা হবে একত্রে বলবো পুংস্থবক। তাহলে এখানে এটা পুরাটা হচ্ছে একটা শ্রীকেশর, এটা পুরাটা হচ্ছে একটা শ্রীকেশর বা গর্ভকেশর। এরকম যদি আরো 2টা বা আরো একটা থাকতো, হ্যাঁ, বা 4টা 5টা থাকতো, তো সবাইকে মিলে একত্রে বলতাম আমরা শ্রীস্থবক। কি বলতাম? শ্রীস্থবক। আমরা সেটাকে কি বলতাম? শ্রীস্থবক। তা দেখো, পুংস্থবকের প্রতিটি সদস্যকে বলা হয় পুংকেশর, তাহলে শ্রীস্থবকের প্রতিটি সদস্যকে বলা হয় শ্রীকেশর বা গর্ভকেশর। বোঝা গিয়েছে? এক একটিকে বলা হয়, এটাকে আমরা বলি এক একটিকে বলা হয় পুংকেশর। এক একটি, এখানে এক একটি, আর এটা হচ্ছে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সামগ্রিকভাবে। হ্যাঁ, আচ্ছা, সব মিলে আমরা লিখে দিচ্ছি, সব মিলে, সব মিলে, সব মিলে। আচ্ছা, তারপরে দেখো নিচের দিকে, এটা খেয়াল করো, এই যে নিচের দিকে যে অংশটা দেখতেছি, এই এক একটা অংশকে এরকম 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 ছোট ছোট কিছু পাতার মতো অংশ থাকবে, ছোট 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 সবুজ, এই যে অংশগুলো থাকবে, এক একটা অংশকে বলি আমরা, এক একটা অংশকে বলি আমরা বৃত্ত অংশ। কি বলে থাকি আমরা? আচ্ছা আচ্ছা, আমরা একটু আরো একটু সিরিয়ালি যাই আমরা। এই যে দেখো, এই যে দেখো, এই যে যেটা আমরা দেখাচ্ছি এখানে খেয়াল করো, এই যে দেখো, ওই যে এরকম এরকম পেঁচানো দেখতেছো না, এগুলো আসলে ফুলের পাপড়ি। এই যে এগুলো দেখতেছো না, এগুলো কি? ফুলের পাপড়ি। এগুলোকে কি বলা হয়? ফুলের পাপড়ি বলা হয়। এটা একটা পাপড়ি, পাপড়ি পাপড়ি। তো এগুলোকে আমরা কি বলবো? ফুলের পাপড়ি বলবো। এগুলোকে এক একটাকে আমরা কি বলবো? পাপড়ি বলবো। আর কালেকটিভলি একসাথে আমরা দলমণ্ডল বলতে পারি। কি বলতে পারি? দলমণ্ডল। অনেক সময় পাপড়ি আর দলমণ্ডল একই কথা, পাপড়ি বা দলমণ্ডল, এগুলোকে একত্রে বা পৃথকভাবে পাপড়ি বা দলমণ্ডল বলা হয়ে থাকে। এই যে এই অংশগুলো, যেটা এই যে বড় করে যেটা আঁকলাম, এগুলো হচ্ছে পাপড়ি বা দলমণ্ডল। নিচের দিকে যদি আমরা আসি, এই এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। এক একটা অংশকে কি বলা হয়? বৃত্তাংশ বলা হয়। কি বলা হয়? এই যে এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ, সবাইকে মিলে একত্রে বলা হয় বৃত্তি। একত্রে বলা হয় কি? বৃত্তি। এক একটা, এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ, এরকম আরো কয়েকটা মিলে হবে বৃত্তি। ক্লিয়ার? আর সমগ্র ফুলটা যার উপর অবস্থান করতেছে এটার নাম হচ্ছে পুষ্পাক্ষ। এটার নাম কি? পুষ্পাক্ষ।
এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে পুষ্পাক্ষ। ঠিক আছে, যার উপর ফুলটা অবস্থান করতে, এতটুকু অংশের উপর দেখো, এই এতটুকু অংশের উপর পুরা ফুলটা দাঁড়ায় আছে না? এতটুকু অংশের উপর পুরা ফুলটা দাঁড়ায় আছে না? এটার জন্য, এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পুষ্পাক্ষ। এটাকে কি বলা হয়? পুষ্পাক্ষ। তাহলে দেখো, এই যে দেখো, আমি আবারও বলছি, এতটুকু অংশের উপর পুরা ফুলটা দাঁড়ায় আছে, এটাকে আমরা বলবো পুষ্পাক্ষ। তো দেখো, এখানে যদি, এখানে স্তবক কয়টা তাহলে দাঁড়াইলো? আমি যদি একদম ভিতর থেকে বাহিরের দিকে আসি বা বাহির থেকে ভিতরের দিকে, নর্মালি বাইরে থেকে ভিতরের দিকে যাওয়া হয়, তো এই যে অংশটা, এই যে একটা অংশ, এটাকে বলা হয় পুষ্পাক্ষ। তো তোমাদের বইয়ে এটাকে ফুলের অংশ ধরা হয় নাই বা এটাকে নাম্বারিং করা হয় নাই। এই যে ফুলের নিচের অংশটা একদম যার উপর ফুলটা দাঁড়িয়ে আছে, ওটাকে নাম্বারিং করা হয় নাই। তো যাই হোক, এটাকে আমরা ফুলের স্তবক হিসেবে নিব না, না নিয়ে বইয়ে যেভাবে দিছে এটাকে না নিয়ে আমরা পরেরটা থেকে শুরু করব। বৃত্তাংশ বা বৃত্তি নাম্বারিংটা পরেরটাকে করব। এটাকে আমরা বাইরে থেকে ভিতরের দিকে যাব। তো এটা হচ্ছে 1 নাম্বার স্তবক। কত নাম্বার? 1 নাম্বার স্তবক। কোনটা? এই যে বৃত্তি বা বৃত্তাংশগুলো হচ্ছে ফুলের 1 নাম্বার স্তবক। তারপরের দিকে এই যে পাপড়ি, এটা হচ্ছে ফুলের 2 নাম্বার স্তবক। এই যে পাপড়িগুলো দেখতেছি, এটা হচ্ছে ফুলের কত নাম্বার স্তবক? 2 নাম্বার স্তবক। তারপরে পাপড়ির পরে একটু ভিতরের দিকে কি আছে? এই যে পুংকেশর, এটা হচ্ছে ফুলের 3য় স্তবক। এটা বলা আছে তোমাদের বইয়ে, এরকম একটা কথা বলা আছে। কারণ আমরা পুষ্পাক্ষকে যদি নাম্বারিং করি, তাহলে দেখো 1 2 3, 1 2 3 4, এটা সিরিয়ালটা মেনটেন হবে না। তো এই জন্য আমরা এই পুংকেশরটাকে আমরা কি বলবো? ফুলের 3য় স্তবক বলবো। এরও ভিতরে যদি যাই, আরেকটু ভিতরে যদি যাই, তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি, এটা ফুলের 4র্থ স্তবক। ঠিক আছে, তো বইয়ে একটা কথা আছে, পুংকেশর হচ্ছে ফুলের 3য় স্তবক। কেন? তুমি যদি বাইরে থেকে ভিতরের দিকে যাও, কিন্তু পুষ্পাক্ষকে গুনতে পারবে না, পুষ্পাক্ষকে কাউন্ট না করে। নর্মালি আমরা জানি ফুলের 5টা স্তবক। কয়টা স্তবক? ফুলের 5টি স্তবক থাকে, তাই না? কিন্তু তুমি যদি পুষ্পাক্ষকে গুনে গুনে ভিতরের দিকে যাও, তাহলে কিন্তু এটা 3 নাম্বার হবে না। কিন্তু তোমাদের বই বলা আছে এটা 3য় স্তবক। এটা কি স্তবক? এটা 3য় স্তবক। কথাটা আশা করি বুঝাইতে পারছি। দেখো, নর্মালি এটা 5টা স্তবক না? একটি ফুলের কয়টি স্তবক? 5টি স্তবক থাকে। প্রথম স্তবক কি? প্রথম স্তবক হচ্ছে পুষ্পাক্ষ, দ্বিতীয় স্তবক বৃত্তি বা বৃত্তাংশ, তৃতীয় স্তবক পাপড়ি, 4র্থ স্তবক পুংকেশর, এবং 5ম স্তবক হওয়ার কথা গর্ভকেশর বা শ্রীকেশর। কিন্তু বইয়ে যেহেতু কথাটা বলছে, আমরা পুষ্পাক্ষকে নাম্বারিং করব না। পুষ্পাক্ষকে নাম্বারিং না করে তারপরে যদি শুরু করি, বাইরে থেকে ভিতরের দিকে সিরিয়ালি যদি যাই, তাহলে আমরা প্রথমে পাবো বৃত্তি 1 নাম্বারে, তারপরে হচ্ছে পাপড়ি 2 নাম্বারে, পাপড়ির পরেই কি আছে? পুংকেশর 3 নাম্বারে, অর্থাৎ পুংকেশর 3য় স্তবক। তারপরে একদম ভিতরে শ্রীকেশর 4র্থ স্তবক। ঠিক আছে, তো তোমাদের যদি পরীক্ষায় আসে যে পুংকেশর কত নাম্বার স্তবক, তাহলে পুংকেশর কত নাম্বার স্তবক? 3য় স্তবক, এটা বলতে দিতে পারবা। এটা মাথায় রাখবা। ঠিক আছে, তো যাই হোক, সবচেয়ে বড় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে সেটা হচ্ছে, আমি সব মুছে দিলাম, এগুলো একটারও দরকার নেই। সবচেয়ে আমাদের তো মূল দরকার কোথায়? আমাদের কাকে দরকার? আমাদের দরকার হচ্ছে কোথায় শুক্রাণুটা তৈরি হয়, মানে পুংগেমিটটা তৈরি হয়, আর কোথায় শ্রীগেমিটটা তৈরি হয়। এই 2টা জায়গায় হচ্ছে আমার কথা। তো এই যে পুংকেশরের মধ্যে পুংগেমিট তৈরি হবে, আর শ্রীকেশের মধ্যে শ্রীগেমিট তৈরি হবে। তার মানে তারপরে পরবর্তীতে মিলন হবে, তারপর জনন হবে। তো এরা হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক। এদেরকে ছাড়া জনন সম্ভবই না। সুতরাং এরা হচ্ছে আবশ্যক বা অত্যাবশ্যকীয় কি স্তবক। তো এই 2টাকে কি বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। তাহলে আমি বাকি স্তবকগুলো মুছে দিচ্ছি। এই যে আমি এই যে পুষ্পাক্ষকে মুছে দিচ্ছি, আমি পাপড়িওকেও মুছে দিলাম। হ্যাঁ, পাপড়িও মুছে দিচ্ছি, হ্যাঁ, সব কিছু মুছে দিলাম। জাস্ট 2টা জিনিস রেখে দিলাম, 2টা রাখলাম। একটা হচ্ছে কি? একটা হচ্ছে পুংকেশর, আর একটা হচ্ছে শ্রীকেশর, যেটার মধ্যে পুংগেমিট তৈরি হয়, যেটার মধ্যে শ্রীগেমিট তৈরি হয়। তো এই 2টা স্তবককে কী বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক। তো তোমরা এটা একটু মাথায় রাখবা। আমি একটু লিখে দিচ্ছি, এই 2টাকে কী বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। এই 2টাকে কী বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। এই 2টাকে কেমন স্তবক বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়ে থাকে। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। আমাকে একটু কনফার্ম করে দিও। এখন একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা কি জানবো? তাহলে আমাদের ইন ডিটেইলি কার সম্পর্কে জানা দরকার? ইন ডিটেইলি আমরা এই পুংকেশরটা সম্পর্কে জানবো।
ইন ডিটেইলি আমি শ্রীকেশরটা সম্পর্কে জানবো। ঠিক আছে, আচ্ছা এগুলো যদি অত্যাবশ্যকীয় স্তবক হয়, যেগুলো মুছি ফেলছি, এগুলো কেমন স্তবক? সাহায্যকারী স্তবক। কি স্তবক? সাহায্যকারী, এইগুলাকে সাহায্য করবে। ঠিক আছে, আমি এগুলো এটা তোমরা চাইলে নোট করে নিতে পারো। আচ্ছা, এখন আমরা এই দুইটা জিনিসকে একটু বিস্তারিত আমি তোমাদেরকে গঠনটা পড়ায় দিচ্ছি। তাহলে আমাদের এই পুংকেশর এবং শ্রীকেশরের দুইটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, জানায় দিচ্ছি। খেয়াল করো, দেখো আমি যদি একটু বড় করে আঁকি, দেখো এই যে দেখো এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে পুংকেশর। এটা কি আঁকতেছি আমরা আঁকতেছি এটা হচ্ছে একটা উদ্ভিদের পুংকেশর। তো পুংকেশরটার আবার দুইটা অংশ রয়েছে। এটা যদি পুংকেশর হয়, এর দুইটা অংশ রয়েছে, দেখাই যাচ্ছে। এই যে এখানে একটা অংশ, যেটার নাম কি, এটার নাম কি? এটা হচ্ছে পরাগধানী। এটাকে পরাগধানী বলা হয়, এটাকে বলা হয় পরাগধানী, বা এটাকে পরাগথলিও বলা হয়ে থাকে। পরাগধানী, বা এটাকে অনেক সময় কি বলা হয়ে থাকে? পরাগথলি। পরাগধানী, বা এটাকে কি বলা হয়ে থাকে? পরাগথলি বলা হয়ে থাকে। আচ্ছা, নিচের দিকে যে অংশটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে, স্যার এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলে পুংদণ্ড। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে পুংদণ্ড। যে দণ্ডের মতো অংশটা, এটাকে বলা হয় পুংদণ্ড। আচ্ছা, মাঝখানে এই যে পরাগধানী এবং পুংদণ্ড, ভালো করে খেয়াল করো, পরাগধানী এবং পুংদণ্ডের মাঝখানে একটা যোজনী আছে। যোজনী মানে কি? একটা বন্ধন আছে, একটা সংযোজন জায়গা আছে। যোজনী মানে সংযোজনের একটা জায়গা। তো মাঝখানে একটা যোজন আছে, একটা বন্ধনী আছে, একটা গিট্টা দেওয়া আছে, দুজনকে আটকায় রাখছে। তো এটাকে আমরা বলবো যোজনী। এটাকে আমরা কি বলবো? যোজনী। এটাকে আমরা বলবো যোজনী। এটাকে আমরা কি বলবো? যোজনী বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে মাঝখানের এই জায়গাটাকে আমরা যোজনী বলবো। আচ্ছা, তো এটা মোটামুটি গঠন। এখন কথা হচ্ছে, এটা তো পুংকেশর না, পুংকেশরের এটা হচ্ছে পুংদণ্ড, এটা যোজনী, এটা পরাগধানী বা পরাগথলি। এই পরাগধানীর ভিতরেই নর্মালি পুংগেমিটটা তৈরি হবে। আর কিভাবে তৈরি হবে এটা আমাদের আগামী ক্লাসে পড়া, আপাতত জেনে রাখো। এই পরাগধানীতেই পুংগেমিটটা তৈরি হবে কোনো না কোনো এক উপায়ে। ঠিক আছে, তো আমরা যেটা পড়বো এখন, স্যার কি পড়বেন? আমরা যখন পড়তে চাচ্ছি সেটা হচ্ছে, তাহলে আমাদের এখন পড়ার কি বাকি? শ্রীকেশরটা পড়ার বাকি। তো দেখো আমরা শ্রীকেশরটা এখানে আঁকবো। ধরো এটা যদি একটু বড় করে আঁকি, এটা যদি আমরা একটু বড় করে আঁকি, এটা যদি আমরা একটু কি করে আঁকি? বড় করে যদি এই যে দেখো বড় করে আঁকবো। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে শ্রীকেশর। এখন খেয়াল করো, শ্রীকেশরের ভিতরে এটা পুরাটাই কিন্তু শ্রীকেশর বা গর্ভকেশর। এটা পুরাটা, এটা যদি পুংকেশর হয়, এটা পুরাটা হচ্ছে শ্রীকেশর, বা এটাকে আমরা কি বলে থাকি? গর্ভকেশর বলে থাকি। পুরাটাই কি? গর্ভকেশর। ঠিক আছে, এখন দেখি গর্ভকেশরের এখন কয়েকটা অংশ রয়েছে। এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। এটাকে কি বলা হয়ে থাকে? গর্ভমুণ্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? গর্ভদণ্ড। ঠিক আছে, তাহলে এছাড়া এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটা হচ্ছে গর্ভাশয়। এই পুরা জায়গাটাকে আমরা কি বলবো? যে পুরাটাকে আমরা যদি বলি, একদম পুরাটাকে আমরা বলবো গর্ভাশয়। গর্ভাশয়। এখন দেখো, তাহলে গর্ভাশয়ের ভিতরে কি আছে? স্যার এটা ফ্যাটটা তো মোটা কেন? এটার ভিতরে কি আছে সেটা এখন দেখবো। এটার ভিতরে একটা জিনিস আছে, এটার ভিতর একটা জিনিস আছে, এই গর্ভাশয়ের ভিতরে একটা জিনিস আছে, আমি দেখাচ্ছি। ওকে ওকে, আমরা এটা একটু দেখি, খেয়াল করি। আমরা এটা একটু খেয়াল করি, আমরা এটা একটু খেয়াল করি। দেখো আমি আগে এঁকে ফেলতেছি, তারপর বুঝাচ্ছি তোমাদেরকে। ওকে, দেখো এটা হচ্ছে পুরাটা হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, পুরাটা কি? গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে এই যে এতটুকু যে পুরা অংশটা, এই পুরা অংশটা হচ্ছে গর্ভাশয়ের ভিতরে যেটা দেখতেছি আমরা, এটা হচ্ছে ডিম্বক। কি
কি বলা হয়েছে, এটাকে বলা হয় ডিম্বক। মানে এই সবটা হচ্ছে গর্ভাশয়, তার ভিতরে এতটুকু সবটা হচ্ছে কি ডিম্বক। ঠিক আছে, ডিম্বকের ভিতরে একটা থলি আছে, দেখো এই পুরা জিনিসটাকে আমরা ডিম্বক বলবো। জাস্ট এতটুকু অংশ কেন, এই পুরা জিনিসটাকে আমরা কি বলবো, ডিম্বক বলবো। ভালো করে বুঝো, আমার কথাটা মনে রাখতে হবে। এই পুরা জিনিসটা হচ্ছে গর্ভাশয়, কথাটা মনে রাখো, এই পুরাটাই হচ্ছে গর্ভাশয়, সবটাই গর্ভাশয়। কিন্তু আমি যদি এতটুকু অংশ বাদ দিই, জাস্ট এতটুকু অংশ পুরাটাই হচ্ছে কি ডিম্বক, এতটুকু অংশের মধ্যে পুরাটাই হচ্ছে কি ডিম্বক। এবং ডিম্বকের ভিতর খেয়াল করো, ডিম্বকের ভিতর একটু খেয়াল করো, ডিম্বকের ভিতর যদি আমরা যাই তাহলে লাল কালি দিয়ে যেটা এঁকে রাখছি, একটা ভিতরে একটা থলি দেখতেছি না, এটাকে বলা হয় ভ্রূণথলি। কি বলা হয়, এটাকে বলা হয় ভ্রূণথলি। এটাকে আমরা কি বলবো, ভ্রূণথলি বলবো। ঠিক আছে, তা দেখো এই সবটাই হচ্ছে ডিম্বক, তার ভিতরে যেটা থলি আছে এটা ভ্রূণথলি। তাহলে দেখো গর্ভাশয়ের ভিতর হচ্ছে কি ডিম্বক, ডিম্বকের ভিতর হচ্ছে ভ্রূণথলি। আচ্ছা, এখানে বলতে পারো যে স্যার এই সবটাই ডিম্বক, তার ভিতরে ভ্রূণথলি। আচ্ছা, এখানে এই যে কোষগুলোর নাম কি, এটা একটা নাম আছে, এই যে কালো কালো যেগুলো, এটা এটা হচ্ছে, তাহলে ডিম্বকটা কি দিয়ে তৈরি, আমরা বলতে পারি ডিম্বকের মাঝখানে কি আছে, যে তাহলে দেখো আমরা এটা, এই যে মাঝখানে যে জিনিসটা আছে এগুলো হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। এটাকে বলা হয় নিউসেলাস, এটাকে বলা হয় নিউসেলাস, নিউসেলাস, বা এটাকে আমরা বলতে পারি ভ্রূণ পোষক টিস্যু, বা এটাকে আমরা কি বলতে পারি, ভ্রূণ পোষক টিস্যু। মুখস্থ করো তো যা বললাম, ভ্রূণ পোষক টিস্যু। নিউসেলাস বা কি, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, এটা একটু করে তোমরা মুখস্থ করো, এটা লাগবে। নিউসেলাস বা কি, ভ্রূণ পোষক টিস্যু। নিউসেলাস বা কি, ভ্রূণ পোষক টিস্যু। ওকে, নিউসেলাস বা কি, ভ্রূণ পোষক টিস্যু। এখানে একটা ছিদ্র থাকবে যদিও, হ্যাঁ, নিউসেলাস বা কি, ভ্রূণ পোষক টিস্যু। তো দেখো জিনিসগুলো বুঝছো কিনা একটু, আমি তোমাদেরকে জিনিসটা আমি আবার একটু করে বলে দিচ্ছি। এটা পুরো এই ভালো করে মুখস্থ করা, এত এরকম মুখস্থ না করলে বিপদে পড়তে হবে। এই পুরাটা হচ্ছে গর্ভাশয় এক, তার ভিতরে এতটুকু অংশ সবটাই হচ্ছে ডিম্বক, ডিম্বকের একটা অংশ, ডিম্বকের ভিতরে একটা থলি আছে, তার নাম ভ্রূণথলি, আর যে কোষগুলো দেখতেছি সেটা হচ্ছে নিউসেলাস। তো ডিম্বকের ভিতরে দুইটা জিনিস আমরা পাচ্ছি, একটা হচ্ছে যে এই যে দেখো এই যে একটা ভ্রূণথলি পাচ্ছি, আর কতগুলো কোষ পাচ্ছি। তো দেখো ডিম্বকের ভিতরে আমরা কি পাচ্ছি, ডিম্বকের ভিতরে এই যে এক, এই যে দুই, বুঝতেছো, ডিম্বকের ভিতরে দুইটা জিনিস পাচ্ছি আপাত দৃষ্টিতে। ডিম্বকের গঠনটা আমরা পর্বে একটু পড়েই, তবে আপাত দৃষ্টিতে আমরা দুইটা জিনিস পাচ্ছি। এক হচ্ছে ভিতরে একটা, এই পুরাটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে পুরাটা হচ্ছে ডিম্বক, আর ডিম্বকের ভিতরে আমরা একটা থলি পাচ্ছি যার নাম ভ্রূণথলি, তার পাশে কিছু কোষ পাচ্ছি, এটা নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। ঠিক আছে, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো। হ্যাঁ, আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার না করলে হবে না, এই জিনিসটা ক্লিয়ার না করলে হবে না। এই যে এতটুকু হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে যে পোড়া জিনিসটা সেটা হচ্ছে ডিম্বক। ডিম্বকের দুইটা অংশ, একটা হচ্ছে যে ভিতরে একটা থলি আছে, ওই ভিতরের থলিটাকে বলি ভ্রূণথলি, আর থলির চারদিকে কিছু টিস্যু রয়েছে, এটা নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। তাই ডিম্বকের দুইটা অংশ পাইলাম, একটা ভ্রূণথলি পাইলাম আপাত দৃষ্টিতে, দুইটা জিনিস মনে রাখো, একটা ভ্রূণথলি আর একটা কী পাইছি, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু পাইছি। আশা করি জিনিসটা বুঝে গিয়েছি। এখন আমরা একটা কাজ করব। স্যার কী কাজ করবেন? এই যে দেখো আমরা তাহলে বুঝলাম, তাহলে দেখো এই হচ্ছে আমার পুংকেশরের গঠন, এই হচ্ছে আমার গর্ভকেশরের গঠন। এটা পুংকেশরের গঠন, আর এটা কি গর্ভকেশরের গঠন। তো গর্ভকেশের মধ্যে কি আছে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এই হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে কি আছে, ডিম্বক, ডিম্বকের ভিতরে আছে একটা থলি ভ্রূণথলি, তার চারপাশে নিউসেলাস। এই যে সিরিয়ালটা মনে রাখতে হবে বাবা, একদম মনের মধ্যে গেঁথে ফেলো, পদে পদে এই জিনিসগুলো লাগবে, এই চ্যাপ্টারের পদে পদে লাগবে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, বিলিভ মি, আমি দেখাই দিব। তো দেখো এই যে গর্ভাশয়, এটাকে গর্ভাশয়ের ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে ডিম্বক, ডিম্বকের ভিতরে যেটা থাকবে সেটা নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, আর একটা হচ্ছে ভ্রূণথলি থাকবে। এখন আমরা একটা কাজ করব, যে কাজটা করব, এই যে গর্ভমুণ্ডটা মুছে দিব, গর্ভদণ্ড মুছে দিলাম, এই যে গর্ভাশয় মুছে দিলাম, ঠিক আছে, গর্ভাশয় মুছে দিলাম, থাকলো কি, থাকলো হচ্ছে ডিম্বকটা থাকলো। এখন আমরা ডিম্বকের গঠনটা একটু বড় করে পড়ব।
এটা একটু আরও বিস্তারিত জানবো। আপাতত আমি বলতেছিলাম না, আমরা কি বলছি, আমি বললাম যে ডিম্বকের মধ্যে কয়টা অংশ আছে। আমি আপাত দৃষ্টিতে তো বললাম ডিম্বকের মধ্যে একটা থলি আছে আর কিছু কোষ আছে, নিউক্লিয়াস আছে, কিন্তু এটাকে আমরা জুম ইন করে বড় করে আঁকবো। কাকে আঁকবো এখন? আমরা ডিম্বকটাকে আঁকবো। ঠিক আছে, দেখেন আমরা ডিম্বকের গঠন পড়বো এখন। কার গঠন? ডিম্বকের গঠন। ডিম্বকের গঠন, ঠিক আছে। তো ডিম্বকের গঠন মনে রাখার জন্য তোমাকে জাস্ট একটা চিত্র এঁকে ফেলতে হবে, তাহলে তোমার গঠনটা পড়া হয়ে যাবে। এখানে আর কিছু না। তাহলে আমরা ডিম্বকের গঠনটা যদি একটু জুম ইন করে আঁকি, তাহলে যেটা দেখা যাবে, আমি এটা মুছে তাহলে আমাদের জায়গা পাবো। জাস্ট আমি এটা মুছে জিনিসটা। ওকে, আমরা যদি কোথায় আঁকবো, এখানে যদি আঁকি, ধরো আমি একদম ভিতর থেকে আসতেছি, ভিতরে একটা থলি থাকে না, থলি থাকে, ধরো এই যে একটা থলি আমরা আঁকলাম। আমরা এখন এই থলির চারদিকে আর কি থাকে বলছিলাম, থলির চারদিকে কি থাকবে, কতগুলা, আচ্ছা থলিটাকে আমরা একটু চাপায় একটু চাপায় আঁকি। একটা থলি থাকে, তাই না? এই যে থলিটা, এখন থলির চারদিকে কি থাকে, একটু আগে তো পড়াইছি, থলির চারদিকে কি থাকে, কিছু কোষ থাকে বা টিস্যু থাকে, এগুলোর নাম কি? নিউক্লিয়াস টিস্যু। এই যে ভ্রূণথলি আর নিউক্লিয়াস, এই দুইটা জিনিসই তো থাকবে, দুইটা জিনিসই তো থাকে। ডিম্বক মানেই কি, ডিম্বকের মধ্যে প্রধান দুইটা অংশ মনে রাখবে, একটা হচ্ছে থলি থাকবে ভিতরে, তার চারপাশে থাকবে নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু। নিউক্লিয়াস বা কি, নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু, নিউক্লিয়াস বা নিউক্লিয়াস বা কি, নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু। নিউক্লিয়াস বা কি বলো তো দেখি, নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু, নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে এঁকে ফেলতে পারো। তাই আমি কি বলছিলাম, ডিম্বক মানে দুইটা অংশ, এক হচ্ছে তার ভ্রূণথলি থাকবে, তার নিউক্লিয়াস ভ্রূণথলি থাকবে, তার চারদিকে কিছু ভ্রূণ পোষক টিস্যু থাকবে। হ্যাঁ, ভ্রূণ পোষক টিস্যু থাকবে। ওকে, ঠিক আছে, নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক টিস্যু থাকবে। এটাকে আমরা একটু করে যদি রাউন্ড করে দিই, এটা সুন্দর দেখাবে। ওকে ওকে স্যার, এখানে আর কিছু থাকবে? হ্যাঁ থাকবে তো, তার একটা ত্বক থাকবে না বা আবরণ থাকবে না, তার একটা ত্বক থাকবে বা আবরণ থাকবে। এই ত্বকটা দিয়ে দিচ্ছি। প্রধান দুইটা জিনিসই থাকবে, এক ভিতরে হচ্ছে ভ্রূণথলি, চারপাশে নিউক্লিয়াস। ভ্রূণথলি নিউক্লিয়াস, ভ্রূণথলি নিউক্লিয়াস, এই দুইটাই হচ্ছে প্রধান। এবং তার একটা ত্বক থাকবে, আমাদের গায়ে যেমন ত্বক আছে এরকম। তাহলে আমি যদি ত্বকটা এইভাবে দেখাই, যেমন মনে করো এই হচ্ছে এই, আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি দেখি এই একটা ত্বক, এই একটা ত্বক এরকম, হ্যাঁ এরকম হচ্ছে একটা ত্বক থাকবে। আমার সাথে সাথে আঁকার প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাচ্ছে জিনিসটা একসাথে। এরকম একটা কি থাকবে, ওকে, এরকম একটা কি থাকবে, ত্বক থাকবে। এই যে এরকম একটা, ঠিক আছে। এই যে দেখো, এটা একটা ত্বক, এর বাইরের দিকে আরো একটা ত্বক থাকবে, এর বাইরের দিকে আরো একটা ত্বক থাকবে। এর বাইরের দিকে কি থাকবে, এর বাইরের দিকে, এর বাইরের দিকে কি থাকবে, এর বাইরের দিকে আমি কি করলাম, এই যে ভিতরের দিকে একটা ত্বক, ভালো করে খেয়াল করো, এই যে ভিতরের দিকে একটা ত্বক, বাইরের দিকে আর একটা ত্বক। এই চিত্রটা সুন্দর করে আঁকার প্র্যাকটিস করবা, বইয়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে, সুন্দর করে আঁকার চেষ্টা করবা, তাহলে ঠিক আছে। এই তো আমাদের চিত্র আঁকা শেষ। দেখো ভালো করে খেয়াল করো,
এটাকে তোমরা এইভাবে সোজাসুজি এভাবে নামায় দিতে পারো, এটা এভাবে সোজাসুজি এভাবে নামাইতে পারো। তাহলে আমি জাস্ট কি করলাম, কিচ্ছু করি নাই, কঠিন কিছু না, জাস্ট এখান থেকে আমরা অনেক বিষয় আমরা জানতে পারবো, বা এখান থেকে আমরা অনেক বিষয় আমরা অনেক কিছু সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবো। হ্যাঁ, যেটা আমরা কি পড়লাম, প্রথমে যে জিনিসটা পড়াইছিলাম তোমাদেরকে, যে ভিতরে একটা থলি থাকবে যার নাম ভ্রূণথলি। প্রধান অংশই হচ্ছে কি, একটা থলি থাকবে, নাম তার ভ্রূণথলি। ডিম্বক কি তো পড়তেছি, তাহলে একটা থলি থাকবে ভ্রূণথলি, তার চারপাশে কিছু টিস্যু থাকবে, নাম হচ্ছে নিউসেলাস টিস্যু। তো এই হচ্ছে ভ্রূণথলি, এই হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু। তো এটা যদি হয় ভ্রূণথলি, এটা ভ্রূণ পোষক টিস্যু, এটা যদি হয় ভ্রূণথলি, এটা ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। তার চারপাশে দুইটা ত্বক থাকবে বলছিলাম। এই যে একটা ত্বক এখানে না লাগাই দিবা, এই যে একটা ত্বক এখানে না লাগাই দিবা, এবং এর বাইরের দিকে আরেকটা ত্বক, এই যে একটা ত্বক, এই দেখো, এই যে একটা ত্বক ভিতরের দিকে, এই যে আরেকটা ত্বক বাইরের দিকে ত্বকটা আবার এদিক দিয়ে জুড়ে দিবা। দেখো কঠিন কিছু না, কিন্তু আমি আবারও বলছি, একটা থলি আঁকবার, নাম তার ভ্রূণথলি, একটা কিছু কোষ টিস্যু দিবার, নাম তার ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। দুইটাই হচ্ছে প্রধান জিনিস। তারপর এই যে একটা ত্বক দিবা ভিতরের দিকে, তারপরে এই যে আরেকটা ত্বক দিবা বাইরের দিকে। তো ভিতরের দিকে ত্বকটা এই পর্যন্ত আসবে, চিত্রটা আর কি। তারপর বাইরের দিকে যেটা দিবা এটা এই পর্যন্ত গিয়ে এটা এখানে থামাই দিবা, আর এটা ঘুরায় এদিক দিয়ে নিয়ে আসবা। আশা করি পারবা এখন। আচ্ছা, এখন যেটা বোঝাতে চাচ্ছি, একটা জিনিস তোমাদেরকে বলি, বইয়ের চিত্রটার সাথে একটু পার্থক্য আছে আমার। কি পার্থক্য? এটা তো ভ্রূণথলি না, ভ্রূণথলির ভিতরে আরও অনেক কিছু আছে। এই জিনিসগুলো আমি এখানে লিখছি না বা লিখবো না, ভালো করে বুঝো কিন্তু। এই জিনিসটা আমি এখানে লিখছি না বা লিখবো না, এটা তোমাদেরকে সামনের দিকে পড়াবো, মানে আগামী ক্লাসেই পড়াবো। আগামী ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, তবে মনে রাখবা এইগুলো এখানের পড়ার বিষয় না। এখানে এরকম আরও অনেক কিছু, আরও কয়েকটা কোর্স দেওয়া আছে, এরকম এগুলো এখানকার পড়া না, এখানে এগুলাকে আনার দরকার নাই, তাই জিনিসটা জামালায় পড়ে যাবা। তো এই কোর্সগুলো বাদ দিলাম। তোমরা আবার বলো যে স্যার এগুলো ভুলে গেছিলো বোধহয়, দেয় নাই বোধহয়, এই বোধহয় সেই বোধহয়। দরকার নাই ভাই, জানি এগুলো যে আছে, এতটুকু আমি জানি, না জানলে এখানে দাঁড়ায় আসি না, একটু ভাব নিলাম। যাই হোক, এটা এইখানে জানার দরকার না, হ্যাঁ, এটা পড়াবো আমি। দেখো এখন আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে গঠনটা আমরা পড়ি। দুইটা জিনিস তো তোমরা অলরেডি জানো। দুইটা জিনিস কি, ভিতরের দিকে একটা থলি থাকে, হ্যাঁ, ভিতরের দিকে কি থাকবে, একটা থলি থাকবে, নাম তার ভ্রূণথলি, বাইরের দিকে একটা কোষ থাকবে। আমি দুইটা জিনিসের নাম আগে লিখে ফেলি। ভিতরের দিকে যে থলিটা, তার নাম কি, ভ্রূণথলি। ভিতরের দিকে যে থলিটা, তার নাম কি, ভ্রূণথলি। ঠিক আছে, সিম্পল। তার বাইরের দিকে যে কিছু টিস্যু থাকে, নাম কি তার, বাইরের দিকে টিস্যুগুলোর নাম কি, ভ্রূণ পোষক টিস্যু। ভ্রূণ পোষক টিস্যু, ভ্রূণ পোষক টিস্যু, যেটাকে আমরা নিউসেলাস বলে থাকি। কি বলে থাকি, নিউসেলাস বলে থাকি। যেটাকে আমরা কি বলে থাকি, নিউসেলাস বলে থাকি। স্যার কি স্যার, আর কি আছে? দুইটা জিনিসই তো প্রধান আছে, থলি, ভ্রূণথলি, এটা বাইরের দিকে যেগুলো আছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। ওকে, আর একটু বাইরের দিকে যাও, আর বাইরের দিকে কি আছে, ত্বক আছে। সোজা কথায় কি, ত্বক। একদম ভিতরের দিকে যে ত্বকটা, এটার নাম হচ্ছে বহিত্বক। এটার নাম কি, বহিত্বক। বহিত্বক, এটা হচ্ছে বহিত্বক। আর বাইরের দিকে যে ত্বকটা, একে বলবো আমরা কি বলতেছি, স্যারের মাথা নষ্ট হয়ে গেছে তাই না? এই যে ভিতরের দিকে যে ত্বকটা, একে আমরা কি বলবো, অন্ত্রত্বক বলবো। অন্ত্রত্বক। ভিতরের ত্বকটাকে তো অন্ত্রত্বকই বলবো, আর বাইরের দিকে যে ত্বকটা, একে বলবো আমরা বহিত্বক। এখানে প্রাথমিক অবস্থাটা কথা জানায় রাখি, প্রাথমিক অবস্থায় ত্বক কিন্তু একটাই থাকে, পরবর্তীতে বাইরের দিকে আরও একটা ত্বক তৈরি হয়, তখন এটাকে ভিতরেরটাকে বলা হয় অন্তত্বক, বাইরের দিকে বলা হয়, হ্যাঁ, বাইরের দিকে বলা হয় কি, বহিত্বক। তা দেখো আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। তাহলে ও বহিত্বক আর অন্তত্বক মিলেই, এই অন্তত্বক, ভিতরেরটা অন্ত, বাইরেরটা বহি, এই দুইটা জিনিস মিলেই হচ্ছে, এই দুইটা ত্বক মিলেই হচ্ছে ডিম্বক ত্বক। এই দুইটা ত্বক মিলেই কি ত্বক, এই দুইটা ত্বক মিলেই হচ্ছে ডিম্বক ত্বক। ডিম্বকের ত্বক, এই যে ডিম্বক পড়তেছি না আমরা, পুরা ডিম্বকের ত্বক হচ্ছে অন্তত্বক আর বহিত্বক মিলেই ডিম্বক ত্বক। তাহলে দেখো সিম্পল, এত জটিলভাবে নিও না। আমরা কি কি পড়লাম, আমরা ডিম্বকের গঠনের মধ্যে আমরা কি পড়লাম, এই যে একটা থলি পড়লাম, নাম তার ভ্রূণথলি। তারপরে যে এই যে কিছু কোষ রয়েছে, নাম তার ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। আমরা অতিরিক্ত এখানে কি পড়লাম, অতিরিক্ত আমি একটা জিনিস পড়ছি,
ভ্রূণথলি এবং নিউসেলাসের বাইরে আর একটা জিনিস পড়লাম, ত্বক পড়লাম। ত্বক একটা ভিতরের দিকে অন্তত্বক, বাইরের দিকে বহিত্বক, দুইটা জিনিস মিলে ডিম্বক ত্বক। ঠিক আছে, তো ডিম্বক ত্বক দুই ভাগে বিভক্ত, অন্তত্বক এবং বহিত্বক এই দুই ভাগে বিভক্ত। আচ্ছা বুঝলাম স্যার। তাহলে এখন একটা জিনিস, এখন এগুলা ছাড়া আর কিছু জিনিস আমরা জানবো। নিচের দিকে, এটা সবসময় নিচের দিকে থাকবে এমন কোনো কথা না, কিন্তু এই যে ছিদ্রটা থাকবে ডিম্বকের মধ্যে, একটা ছিদ্র রয়েছে, দেখো একটা ছিদ্রপথ আছে না, একটা ছিদ্রপথ রয়েছে। এই ছিদ্রপথটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। কি বলা হয়ে থাকে? ডিম্বক রন্ধ্র। হ্যাঁ, তাহলে দেখো ডিম্বকের অগ্রভাগ, আর এটাকে বলা হয় যেদিকে ডিম্বকের ছিদ্রটা যেদিকে থাকবে এটাকে বলা হয় ডিম্বকের অগ্রপ্রান্ত। আমাদের সম্মুখভাগ কোনটা? আমাদের মুখছিদ্রটা যেদিকে সেটা সম্মুখভাগ না? তোমাকে যদি বলা হয় তোমার সামনের দিকে দেখো, মানে তোমার মুখটা যেদিকে সেদিকে দেখতে বলছি না? তাহলে দেখো অগ্র বলতে আমরা কি বুঝি? অগ্রপ্রান্ত, সামনের প্রান্ত বলতে আমরা কি বুঝি? যেদিকে মুখছিদ্র আছে বা যেদিকে ছিদ্রটা আছে। তাই দেখো যেদিকে ছিদ্রটা থাকবে এটাই হচ্ছে অগ্রপ্রান্ত। হ্যাঁ, তাহলে দেখো ডিম্বকের অগ্রপ্রান্তে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিম্বক রন্ধ্র। এটাকে আমরা কি বলবো? ডিম্বক রন্ধ্র। এটাকে আমরা কি বলবো? ডিম্বক রন্ধ্র বলবো। তো এইটা যদি ডিম্বক রন্ধ্র হয়, অগ্রপ্রান্তে যদি রন্ধ্র থাকে, বিপরীত প্রান্ত যেটা থাকবে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, বিপরীত প্রান্তের এই যে জায়গাটা, এটাকে আমরা বলি ডিম্বক মূল। কি বলে থাকি? ডিম্বক মূল। এই কি বলে থাকি রে? ডিম্বক মূল। ডিম্বক মূল। তাহলে দেখো ভালো করে খেয়াল করো যে অগ্রপ্রান্ত, অগ্রপ্রান্ত বলতে কোনটা বুঝি? যেদিকে মুখ আছে সেটাই অগ্রপ্রান্ত, যেদিকে ছিদ্র আছে সেটাই। তো এই যে অগ্রপ্রান্তে যে ছিদ্রটা, ডিম্বকের মধ্যে যে ছিদ্র, ডিম্বক রন্ধ্র। এইটাতে ডিম্বকের মধ্যে যে রন্ধ্র, ডিম্বক রন্ধ্র। আর এই ডিম্বক রন্ধ্রের বিপরীত প্রান্তটাকে আমরা বলি ডিম্বক মূল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাকে এখানে ইংলিশগুলো জানতে হবে। ইংলিশগুলো জানা এখানে দরকার, খুবই দরকার, খুবই দরকার, কারণ ইংলিশগুলো ব্যবহার হয়, পরীক্ষায় আসে। ডিম্বক রন্ধ্রকে ইংলিশে বলা হয় মাইক্রোপাইল। কি বলা হয়? এটাকে ইংলিশে বলা হয়ে থাকে, এটাকে ইংলিশে বলা হয়ে থাকে মাইক্রোপাইল। একটু ইংলিশটা একটু কষ্ট করে শিখো, এটা লাগবে। এটাকে ইংলিশে কি বলা হয়ে থাকে? মাইক্রোপাইল। ডিম্বক রন্ধ্রকে ইংলিশে কি বলা হয়ে থাকে? হ্যাঁ, এটা ইংলিশে বলা হয়ে থাকে, এটাকে মাইক্রোপাইল বলা হয়ে থাকে। এটা তোমাকে লাগবে, এটা ওয়াই হবে, মাইক্রোপাইল। আচ্ছা, ডিম্বক মূলটাকে বলা হয় ক্যালাজা। কি বলা হয়ে থাকে? এটার ইংলিশটা জানতে হবে, এটাকে বলা হয় ক্যালাজা। এটা এমসিকিউতে আসে, একটু কষ্ট করে শিখবা, এমসিকিউতে আসবে। কোথায় আসবে বলবো একটু পরে, জাস্ট বেসিকটা আগে শিখো। এটা হচ্ছে রন্ধ্রটাকে বলা হয় মাইক্রোপাইল, আর মূলটাকে বলা হয়, ডিম্বক মূলটাকে বলা হয় ক্যালাজা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি, এটা একটা বুটার মতো একটা অংশ দেখতেছি না? একটা বুটা, একটা গাছের পাতার যেমন কি থাকবে, একটা গাছের পাতার যেমন বুটা থাকে, এই যে বুটা থাকে না, একটা গাছের পাতার মধ্যে যেমন বুটা থাকে, এইটা তো একটা বুটার মতো একটা অংশ দেখতে পাচ্ছি। ডিম্বকের বুটা, এটাকে আমরা কি বলবো? ডিম্বকের বুটা। তবে ডিম্বকের বুটা এটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, ডিম্বকের বুটা না বলে একে আমরা বলবো, এটাকে ডিম্বকের বুটা না বলে এটাকে আমরা ডিম্বক নারী বলি। কি বলি? এটাকে আমরা বলি ডিম্বক নারী। নারী মানে বুটা। হ্যাঁ, ডিম্বক নারী, নারী, ডিম্বক নারী, ডিম্বক নারী। এই যে অংশটা পুরাটাই এটা হচ্ছে ডিম্বক নারী। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, স্যার ডিম্বক নারী বলতে আমরা কি বুঝি? এই যে বুটার মতো যে অংশটা। তবে নারী কথাটা আসছে কোত্থেকে জানো? নারী কথাটা আসছে আমাদের যে নাভি আছে না, নাভি, প্রত্যেকটা মানুষেরই তো নাভি আছে, নাভি। হ্যাঁ, পেটে করলে যে দেখা যায়, হ্যাঁ, পেটের মধ্যে দেখা যাবে। বিশেষ করে এই যে হিন্দি বা তামিল নায়িকাগুলা বা নায়কগুলো যখন মারামারি করে তখন, হ্যাঁ, এইগুলো নায়কগুলো অন্যরকম একটা করতে চাই। যাই হোক, আমরা ওইদিকে না যাই। যেটা বলতে যাচ্ছিলাম, এখন তো আমারটা তো আর দেখানো সম্ভব না, আমি আশা করি প্রত্যেকেরই যার যারটা আছে। তো এইটা হচ্ছে এই যে আমাদের যে নাভিটা কোত্থেকে আসছে? নাভিটা আসছে মায়ের সাথে একটা কানেকশন ছিল আমাদের, একটা নল দিয়ে। ধরো এটা যদি একটা বাচ্চা হয়, বাচ্চাটা কীভাবে আঁকবো? তো এটা যদি একটা বাচ্চা হয়ে থাকে, ধরো এটা একটা বাচ্চা, এই বাচ্চাটার সাথে মায়ের একটা কানেকশন ছিল, একটা নালি দিয়ে কানেকশন ছিল, বাচ্চাটার একটা নালি দিয়ে কানেকশন ছিল। তো
এটা যখন আমি গ্যাচ করে এখানে কেটে ফেলবো, বাচ্চাটা যখন জন্ম হবে তখন আমরা এখানে কেটে ফেলি। কেটে ফেললে তখন এটার নাম কি হয়? তখন এই যে কাটা কেটে যাওয়া অংশটা, এটাকে আমরা বলি নাভি। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি নাভি। হ্যাঁ, আর যেটা কেটে ফেললাম, যে নলটা কেটে ফেলে দিব আমি, মায়ের সাথে কানেকশন ছিল যার সাথে, মানে যে নলটা দিয়ে, এটাকে আমরা বলি নারী। এটাকে আমরা বলে থাকি নারী। বলে না নারী কাটা ধন। নারী কাটা ধন মানে কি? নারী কাটা ধন, এই যে নারীটা কেটে, তাহলে দেখো প্রত্যেকটা সন্তানই হচ্ছে তার মায়ের নারী কাটা ধন। বোঝা গেছে? এই যে নারীটা কাটলাম, এই যে বাচ্চাটা আলাদা হয়েছে, নারী কাটা ধন। আমরা অনেক সময় ঈদের মধ্যে বলি যে নারীর টানে বাড়ি যাই, তখন আমি বলতাম, আমি একদম যখন 4, 5 বা 6-এ থাকতাম তখন তো বায়োলজি তো বুঝতাম না। নারীর টানে বাড়ি যায়, আমি বলছি কী জঘন্য, কি বিচ্ছিরি, নারীর টানে বাড়ি যাইলে কী বলে। পরে বুঝছি যে নারী বলতে আসলে কি। তো এই যে দেখো, এই যে নারী হচ্ছে মায়ের সাথে জেনালটা দিয়ে যুক্ত ছিল। এখানেও এটা অনেকটা ওই রকম, এটাও তো এখানে বাচ্চা হবে, গাছের চারা হবে, এটার সাথে অনেকটা মিল রয়েছে। তাহলে এখানে মায়ের সাথে যে নালটা দিয়ে কানেকশন থাকে, সেটাকে যেমন আমরা নারী বলে থাকি, এই জিনিসটাকেও আমরা কি বলে থাকি? নারী বলে থাকবো। কেমন নারী? ডিম্বক নারী। ঠিক আছে? আচ্ছা, আর যে জায়গাটাতে যুক্ত থাকে, যে নারীটা যে জায়গাটাতে যুক্ত থাকবে সেটাকে আমরা নাভি বলে থাকি। তো যে দেখো এই জায়গাটাতে যুক্ত থাকে না, এই যে এই জায়গাটাতে যুক্ত আছে, তো এই জায়গাটাকে আমরা কি বলবো? যে জায়গাটাতে যুক্ত আছে, নারীটা কেটে ফেলার পরে যেটা থাকে সেটাকে আমরা নাভি বলি না? তার মানে হচ্ছে কি? তার মানে কি? নারীটা যে অংশটার সাথে যুক্ত, সেই অংশটাকে আমরা নাভি বলে থাকি। তো এখানেও যে নারীটা যে অংশটার সাথে যুক্ত, তাকে আমরা বলবো ডিম্বক নাভি। ডিম্বক নাভি, আমরা কি বলবো? ডিম্বক নাভি। ডিম্বক নাভি। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, ডিম্বক নাভি বলে থাকি। তো দেখো এখানে কিন্তু আমরা দুইটা বিষয় আমরা এই আশা করি ক্লিয়ার। আমাকে একটু করে জানাবা ক্লিয়ার কিনা। এখানে আরেকটা বিষয় আছে, আমি আলোচনা করবো একটু পরেই। এখন দেখো, এই যে দেখো ডিম্বক নাভি, হ্যাঁ কি বলছি? ডিম্বক নাভি। আর এটা হচ্ছে ডিম্বক নারী। আচ্ছা, নারীকে নারী ধরো, নারীকে কি ধরো? নারীকে নারী ধরো, মানে আমি যেটা মনে করছিলাম পিচ্ছিকালে, নারীকে নারী ধরো। নারীর ইংলিশ কি? ফিমেল। নারীর ইংলিশ কি? ফিমেল। তা নারীকে নারী ধরো, যেটা আমি ভুলে মনে করছিলাম এটাই ধরো। নারীকে নারী ধরো, নারীর ইংলিশ কি? ফিমেল। তার এর ইংলিশটা কী হবে? ফিউনিকুলাস। এর ইংলিশটা কী হবে? নারীর ইংলিশ যেমন ফিমেল দিয়ে মনে রাখবো, এটার ইংলিশ হচ্ছে ফিউনিকুলাস। নাম কি? ফিউনিকুলাস। ঠিক আছে? আর এটা হচ্ছে নাভি। হ্যাঁ, নাভিটা কখন দেখতে পাই আমরা? যখন নায়িকারা খুবই ছোটো ছোটো জামা পরে, তখন নায়ককে বলে হাই, তখন কিন্তু জামাটা একটু উপরে উঠে যায়, নাভিটা দেখা যায়, হাই। তো এই হাই বলার সময় আমরা নাভি দেখতে পারি, এটা হচ্ছে হাইলাম। এটার ইংলিশটার নাম কি? এটার নামটা কি? হাইলাম। যদিও আমি এগুলো দেখি না, তখন আমি 10 সেকেন্ড আগে দিই। তো খেয়াল করো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা, যে ডিম্বক নাভিটা কি, নাভিটার ইংলিশ কি। নাভির ইংলিশ হচ্ছে হাইলাম, কারণ নাভি কখন দেখা যায়? হাই বলার সময় হাত তুলে। তাই নাভি ইংলিশ কি? হাইলাম। আর নারীর ইংলিশ কি? ফিউনিকুলাস। কথা বুঝছো? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে দেখো এখানে পুরা জিনিসটাই আমি তোমাদেরকে একটু করে বলি। এখানে পুরা জিনিসটা আমি তোমাদেরকে বলি সিম্পল। এই যে বিষয়গুলো বললাম, প্রথম কথা আমি কি বলছি? প্রথম বললাম যে এই ডিম্বকের গঠন পড়তেছি। তো প্রথম ভিতরের দিকে যে একটা থলি থাকে, তার নাম হচ্ছে ভ্রূণথলি। চারপাশের যে টিস্যুগুলো বা কোষগুলো রয়েছে, তার নাম হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। চারপাশে যে টিস্যু বা কোষগুলো রয়েছে, ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। ওকে স্যার, ফাইন, আপনি অনেক সুন্দর বলেছেন। ভিতরেরটা যদি ভ্রূণথলি হয়, বাইরেরটা ভ্রূণ পোষক টিস্যু। ভিতরেরটা ভ্রূণথলি, বাইরেরটা ভ্রূণ পোষক টিস্যু। সিম্পল। এই দুইটাই তো প্রধান জিনিস, তাই না? তাহলে এই দুইটা কি ন্যাংটা থাকবে? থাকবে না। তাদের বাইরে একটা ত্বক থাকবে, ভিতরেরটা অন্তত্বক, বাইরেরটা বহিত্বক। এই হচ্ছে ডিম্বক ত্বক। এই তিনটা জিনিস আগে মাথায় সেট করো। একটা হচ্ছে ভ্রূণথলি, আর একটা ভ্রূণ পোষক টিস্যু। বাইরে ত্বক থাকবে, অন্তত্বক বহিত্বক। এই দুইটা আগে মাথায় সেট করো। তারপরে কিছু জিনিস তো দেখাই যাচ্ছে। এখানে একটা ফুটা না থাকলে ডুববে কীভাবে, এগুলো দেখাবো। তো ফুটা তো থাকবে, একটা রন্ধ্রক থাকবে, যার নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। ঠিক আছে?
ডিম্বক রন্ধ্রের অপোজিটে যেটা আছে ডিম্বক মূল, দুইটা করে শিখো। এই যে ডিম্বক রন্ধ্র, একটা ছিদ্র থাকে, এটার নাম ডিম্বক রন্ধ্র, ভিতরের দিকে ডিম্বক মূল, সবসময় দুইটা করে শিখো। এই যে দেখো এখানে দুইটা শিখো, এই যে ভিতরে ভ্রূণথলি, বাইরে ভ্রূণ পোষক টিস্যু, এখানে বাইরে অন্ততক, ভিতরে অন্ততক, বাইরে বহিতক। এখানে একটা রন্ধ্র আছে, অপোজিটে একটা ডিম্বক মূল আছে, ডিম্বক রন্ধ্রটার নাম মাইক্রোপাইল, ডিম্বক মূলটার নাম ক্যালাজা। দুইটা করে শিখো, চাপ নিও না। যে এইখানে যে নলটা রয়েছে বা বুটাটা রয়েছে, এর নাম ডিম্বক নাড়ি, ডিম্বক নাড়ি, যার ইংলিশ হচ্ছে ফিউনিকুলাস। ডিম্বক নাড়িটা যে জায়গাটাতে যুক্ত তার নাম ডিম্বক নাভি, নাভিটার ইংলিশ হচ্ছে হাইলাম। নাভিটার ইংলিশ কি? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, এই তো হচ্ছে কথা, এই হচ্ছে কথা। তো আশা করি তোমরা বুঝছো। এখন এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে একটা বিষয় আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। এখানে একটা বিষয় আছে যে ডিম্বক নাড়িটা কোথা থেকে তৈরি হয়েছে। ডিম্বক নাড়িটা যে টিস্যু থেকে তৈরি হইলো ওই টিস্যুটাকে বলা হয়ে থাকে, ডিম্বক নাড়িটা যে টিস্যু থেকে তৈরি হয়েছে ওই টিস্যুটাকে বলা হয় অমরা। কি বলা হয়? অমরা বলা হয়। তোমাদেরকে একটু করে দেখাই আমরা এটা কোত্থেকে পাইছি। এই পুরো বিষয়টা, ডিম্বকটা কিসের ভিতর থাকে? গর্ভাশয়ের ভিতর থাকে না? আচ্ছা, আমি এটা মুছে দিয়ে তোমাদেরকে যদি এখানে চিত্রটা এঁকে দেখাই। এই যে এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ভিতরে গর্ভাশয়, ভিতরে গর্ভাশয় না, গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে কি থাকে? এই যে একটা ভ্রূণথলি থাকে, আর এই যে চারদিকে একটা ভ্রূণথলি থাকে, আর চারদিকে কি থাকে বলো তো? এই চারদিকে, এই যে ভিতরে ভ্রূণথলি, চারদিকে ভ্রূণ পোষক টিস্যু, ভ্রূণথলি, ভ্রূণ পোষক টিস্যু, এই তো। আর এখানে একটা ছিদ্র থাকবে, এই যে ছিদ্র, এই দেখো, এটা হচ্ছে ভ্রূণথলি, এটা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু, এই হচ্ছে ডিম্বক ত্বক। ভালো করে খেয়াল করো, এই যে ভ্রূণথলি, ভ্রূণ পোষক টিস্যু, তারপরে এই যে ত্বকটা, এই যে ত্বকটা, এটা তো আমরা জুম ইন করে দেখছি, তাই ত্বকটা একটু মোটা দেখা গেছে। তো দেখো, এটা ভ্রূণথলি, এটা ভ্রূণ পোষক টিস্যু, এটা ডিম্বকের ত্বক, আর এটা হচ্ছে ছিদ্র, আর এটা হচ্ছে ডিম্বক মূল। আর কথা হচ্ছে এটা তো কার সাথে তৈরি হবে? এটা তো এখান থেকে একটা জিনিসের সাথে যুক্ত থাকবে, এই যে একটা জিনিসের সাথে যুক্ত থাকবে, তো এটার নাম হচ্ছে ডিম্বক নাড়ি, এই যে ডিম্বক নাড়ি। তো যে জায়গাটাতে যুক্ত থাকবে তার নাম ডিম্বক নাভি। তা দেখো, এই যে দেখো, এটার নাম কি? ডিম্বক নাড়ি। এই যে এটার নাম ডিম্বক নাড়ি, যে জায়গাটাতে যুক্ত থাকবে এটার নাম ডিম্বক নাভি। বুঝলাম। আর কথা হচ্ছে এই যে ডিম্বক নাড়িটা কোথা থেকে তৈরি হয়েছে? এটা যদি গর্ভাশয় হয়ে থাকে, খেয়াল করো, এটা যদি গর্ভাশয় হয়ে থাকে, গর্ভাশয়ের এই জায়গাটা থেকে এই যে ডিম্বক নাড়িটা তৈরি হয়েছে, এই যে ডিম্বক নাড়ি কোথেকে তৈরি হয়েছে? ডিম্বক নাড়ি তৈরি হয়েছে গর্ভাশয়ের যে টিস্যুটা থেকে, ডিম্বক নাড়ি তৈরি হইল তাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। অমরা বা কি প্লাসেন্টা। তো এই যে ডিম্বক নাড়িটা যে টিস্যু থেকে তৈরি হইল, কার? গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক নাড়ি তৈরি হইল তার নাম প্লাসেন্টা বা অমরা। মনে থাকবে, মনে রাখতে হবে, মার দিব। তা দেখো, আমরা কি বলবো? যে গর্ভাশয়ের যে টিস্যু থেকে অমরা তৈরি হইল, গর্ভাশয়ের, আচ্ছা, গর্ভাশয়ের একটা নাম আছে ডিম্বাশয়, গর্ভাশয়টার নাম আছে কি? ডিম্বাশয়। তো দেখো, ভিতরে একটা ডিম্বক, কিন্তু পুরাটা ডিম্বাশয়। ডিম্বক যেখানে অবস্থান করে, ডিম্বকের আশ্রয় ডিম্বাশয়, তো এটাকে গর্ভাশয় বা ডিম্বাশয় বলতে পারি। এর ভিতরে থাকে ডিম্বক, এই যে ডিম্বক। এখন দেখো, যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম। এই জিনিসটার নাম কি? এটার নাম ডিম্বক নাড়ি। এই ডিম্বক নাড়িটা, এই যে দেখো, এই যে ডিম্বক নাড়ি, এই যে ডিম্বক নাড়িটা গর্ভাশয়ের যে টিস্যু থেকে তৈরি হচ্ছে তাকে আমরা কি বলবো? অমরা। এই যে এটাকে আমরা কি বলবো? অমরা। তা আমরা অমরাটাকে এভাবে গুণ করে দেখাচ্ছি, এটা হচ্ছে অমরা। এটাকে আমরা কি বলবো? অমরা। তো সংজ্ঞাটা এখানে লিখে ফেলি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। হ্যাঁ, তো গর্ভাশয়ের যে টিস্যু থেকে অমরা, ডিম্বক নাড়ি তৈরি হয়, তাকে অমরা বলে। বুঝতে পেরেছো? এই বুঝছো তোমরা? ক্লিয়ার কিনা বলো?
এতটুকু জিনিস বুঝছো কিনা বলো, এতটুকু জিনিস। আচ্ছা আমরা বুঝলাম। অমরা এটার একটা ইংলিশ নাম আছে, ইংলিশ নামটা শিখবা, প্লাসেন্টা, এগুলো লাগবে পরীক্ষায়, একটু টুইস্ট করে দেয়। আচ্ছা এখন আমরা একটা জিনিস যে এই যে দেখো ডিম্বকের প্রকারভেদটা একটু করে পড়ে ফেলি। হ্যাঁ, ডিম্বকের প্রকারভেদ দেখো, ডিম্বকের যে মুখটা, মুখ মানে ছিদ্রটা, ডিম্বকের ছিদ্রটা বা মুখটা নিচের দিকে আছে না, ডিম্বকের মুখটা বা নিচের ছিদ্রটা নিচের দিকে আছে। এটা এমন হইতে পারে ছিদ্রটা উপরের দিকেও থাকতে পারে, এক পাশেও থাকতে পারে, বা উপরেও না পাশেও না, মাঝামাঝি কোনাকুনি থাকতে পারে। তো যে দেখো ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, আর হচ্ছে কি ডিম্বক নাড়ি। দেখো এখানে ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে, ডিম্বক মূলটা উপরের দিকে, ডিম্বক নাড়িটা এক পাশে। ঠিক আছে, তো দেখো তিনটা জিনিসের অবস্থান, এটা এরকম থাকতে পারে, ডিম্বক রন্ধ্রটা উপরে থাকতে পারে, ডিম্বক মূলটা নিচে থাকতে পারে, ডিম্বক নাড়িটা পাশে থাকতে পারে বা নিচে থাকতে পারে, এরকম। তো যাই হোক, এই যে ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, ডিম্বক নাড়ি, কি বলছি তিনটা জিনিস, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল এবং ডিম্বক নাড়ি, এর অবস্থানের উপর ভিত্তি করে ডিম্বক 4 প্রকারের। ডিম্বক কত প্রকারের? 4 প্রকারের। ঠিক আছে, আমি এখন এটা দেখাচ্ছি ডিম্বক কত প্রকারের, 4 প্রকারের। তো এই প্রকারভেদটা পরেই আমাদের আজকের ক্লাসটা শেষ হবে, একটু খেয়াল করো। আমি তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রকারভেদে চলে যাই। তো প্রকারভেদটা আমরা কীভাবে বলবো, একটু দাঁড়াও, চিত্র এঁকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি, আগে কথাটা বলে ফেলি, ডিম্বক মূল, ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্রটা আগে বলি, ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, ডিম্বক মূল, আরটা কি ডিম্বক নাড়ি। ওই পাশে কি ছিল? ডিম্বক নাড়ি। হ্যাঁ, ডিম্বক নাড়ির অবস্থানের উপর ভিত্তি করে, ডিম্বক নাড়ির অবস্থানের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে, ভিত্তি করে ডিম্বক 4 প্রকার। চিত্র আঁকলেই হবে। ডিম্বক কত প্রকার? ডিম্বক 4 প্রকার। ওকে, আচ্ছা স্যার বুঝলাম, আপনি একটা কাজ করেন, চিত্রগুলো এঁকে দেন। হ্যাঁ আঁকতেছি, একটু ধরো। তা দেখো এরকম হতে পারে, আমরা নর্মালি যেটা একটু আগে যেটা আঁকছিলাম এটাকে আমরা বলে থাকি, একটু দাঁড়াও, এটাকে যেটা এঁকে ফেলছিলাম এটা আমি ছোট করে আঁকতেছি। ধরো এই, এটা যদি হয় ভ্রূণথলি, এই একটু আগেরটাই, একটু আগে যেটা আঁকছি ছোট করে আঁকি। ওকে 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 এটা কি দেখো, এটা কি নিচের দিকে আছে না? এটা নিচের দিকে আছে। আমি একটু তাড়াতাড়ি করে আঁকতেছি চিত্রগুলো, কারণ সময়টা যেন একটু বাঁচে। এটা হচ্ছে নিচের দিকে আছে, এটা একরকম, এরকম থাকতে পারে, তারপর এরকম থাকতে পারে। যেমন মনে করো যে উপরের দিকে থাকতে পারে ছিদ্রটা, এটা হচ্ছে ভ্রূণথলি, এটা কি ভ্রূণথলি। তারপর ধরো এটা এরকম থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো ছিদ্রটা এখানে উপরের দিকে আছে। তোমরা বইয়ের চিত্রটা করলে আরও সহজে বুঝতে পারবা। তারপরে দেখো এখানে ছিদ্রটা নিচের দিকে, এখানে ছিদ্রটা উপরের দিকে। ঠিক আছে, তারপরে খেয়াল করো এরকম থাকতে পারে। হ্যাঁ, ডিম্বক এটা এক পাশে থাকতে পারে, ছিদ্রটা এক পাশে থাকতে পারে, এক পাশে থাকতে পারে। আচ্ছা আমি এটা বেশি তাড়াহুড়া করলে বেশি চিত্র আঁকতে হয় আস্তে ধীরে। ওকে, তারপরে আমি যতটুকু, এই নিচের দিকে, তাহলে দেখো, তাহলে এখানে ছিদ্রটা এক পাশে আছে, ছিদ্রটা এক পাশে আছে। এরকমও হইতে পারে যে কীরকম, এটা ভ্রূণথলি, ধরো ভ্রূণথলি, ছিদ্রটা এই দিকে। হ্যাঁ, ঠিক আছে, এরকম থাকতে পারে। তো দেখো এখানে ছিদ্রটা কি, এখানে ছিদ্রটা নিচের দিকে, ভালো করে বুঝো, এখানে ছিদ্রটা নিচের দিকে, এখানে ছিদ্রটা উপরের দিকে,
এখানে ছিদ্রটা যে কোনো এক পাশে, আর এখানে ছিদ্রটা পাশেও না নিচেও না, বাঁকা হয়ে অবস্থান করতেছে, একদম বরাবর পাশেও না। এটা যেমন একটা, এটা খেয়াল করো, এটা হচ্ছে পাশে, এটা একদম নিচে, এটা পাশে, এটা কি নিচে, আর এটা কি বাঁকা হয়ে অবস্থান করতেছে। তো এটাকে আমরা বলবো নাম কি, এটা হচ্ছে নিম্নমুখী বা অধোমুখী। এটার নাম কি, প্রথমটার নাম কি, প্রথম যেটা পড়ছি সেটার নাম হচ্ছে নিম্নমুখী বা অধোমুখী। নিচের দিকে যেটা, এটাকে আমরা বলবো নিম্নমুখী। সংজ্ঞাটাকে লিখে দিতে হবে, আশা করি তোমরা পারবা সংজ্ঞাগুলো পারবা। হ্যাঁ, তো এটা হচ্ছে নিম্নমুখী বা অধোমুখী। নিম্নমুখী বা কি, অধোমুখী, অধোমুখী। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে, দাঁড়াও, এটা ঊর্ধ্বমুখী, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এটা হচ্ছে কি পার্শ্বমুখী, এক পাশে আছে, এটা হচ্ছে পার্শ্বমুখী। ঠিক আছে, এটার নাম কি, এটা হচ্ছে বাঁকা হয়ে অবস্থান করতেছে, বাঁকা হয়ে, বক্রমুখী। এখন আমরা কি সংজ্ঞাগুলো কিভাবে দিব, আমি তো মুখে মুখে বলে দিচ্ছি এখানে সংজ্ঞাগুলো, এটা তোমার না পারার কথা। নিম্নমুখী হচ্ছে যদি ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে অবস্থান করে, ডিম্বক মূলটা তার বিপরীত দিকে অবস্থান করে, এটাকে বলা হয় নিম্নমুখী বা অধোমুখী। ঊর্ধ্বমুখী কোনটা, ডিম্বক রন্ধ্রটা যদি উপরের দিকে, ডিম্বক মূলটা নিচের দিকে অবস্থান করে, এটা ঊর্ধ্বমুখী। পার্শ্বমুখী কোনটা, যখন ডিম্বক রন্ধ্রটা যে কোনো এক পাশে অবস্থান করে, ডিম্বক মূলটা তার বিপরীত পাশে অবস্থান করে, তাকে পার্শ্বমুখী বলবো। বক্রমুখী কোনটা, যখন ডিম্বক রন্ধ্রটা পাশে এবং নিচের দিকে না অবস্থান করে, বাঁকা হয়ে অবস্থান করে, তার নাম বক্রমুখী। ঠিক আছে, ডিম্বক। তো এখন দেখো ডিম্বক, এগুলো কি ডিম্বক। এখন দেখো নিম্নমুখী বা অধোমুখীর আমরা উদাহরণ দিব। দেখো কখন আমরা নিম্নমুখী বা অধোমুখী, এই উদাহরণগুলো আমাদের পরীক্ষায় আসে, এটা অনেক সময় আমরা মনে রাখতে পারি না। কীভাবে মনে রাখবো আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো অধোমুখী বা নিম্নমুখী, এটা হচ্ছে ধরো অনেক সময়, ধরো তুমি চুরি করে আসছো, দেখো তুমি কোনো একটা জিনিস চুরি করছো, তখন তোমার মুখটা একটু নিচের দিকে থাকবে না, মানে তুমি তো চোর, ধরো কোনো একটা জিনিস চুরি করছো, তখন তোমার মুখটা নিচের দিকে থাকবে না। তো ধরো নিম্নমুখী বা অধোমুখী কাদের থাকে, কাদের মুখটা, মানে জাস্ট মনে রাখার জন্য বলতেছি এটা, সুরের মার বড় গলাও তো থাকে, সেটা না, এমনি নর্মালি চিন্তা করো, যারা অপরাধ করে বা তাদের মুখটা একটু নিচের দিকে থাকে, নিম্নমুখী বা অধোমুখী। ধরো তো এদেরকে আমরা মনে রাখবো সে চোর, যে অধোমুখী যার মুখটা নিচু, সে আসলে কি চোর। তো সে চোর দিয়ে আমরা মনে রাখতে পারি, সে দিয়ে হচ্ছে শিম, চোর দিয়ে হচ্ছে ছোলা, র দিয়ে হচ্ছে রেড়ি। ঠিক আছে, শিম, ছোলা, রেড়ি, এরা হচ্ছে এই সকল উদ্ভিদই। শিম, ছোলা, রেড়িতে নিম্নমুখী বা অধোমুখী রয়েছে। স্যার ঊর্ধ্বমুখী কোনটা, খেয়াল করো, ঊর্ধ্বমুখীর উদাহরণগুলো তোমরা এইভাবে মনে রাখতে পারো, যে ধরো ঊর্ধ্বমুখী মানে কি, তার মুখটা খুব উঁচুতে চলে। অনেক সময় আমরা বলি না মুখটা তার মানে ঊর্ধ্বমুখী, মানে অনেক সময় বলি না ওর মুখটা খুব তো নর্মালি হচ্ছে, মানে এভাবে চিন্তা করতে পারো যে ওর মুখটা খুব চলে। ঊর্ধ্বমুখী দিয়ে আমরা মনে রাখতে পারি তার মুখটা খুব চলে। আর যাদের মুখ চলে তাদেরকে আমরা কি বলি, বোম্বাই মরিচ বলি না। বিশেষ করে কিছু মেয়েরা রয়েছে যারা খুব কথা বলতে পারে, মানে কোনো করবে না। তো যারা হচ্ছে এটা আমি খারাপভাবে নিচ্ছি না, প্রতিবাদ করতে জানে, রাস্তাঘাটে যদি কোনো ইফটিজার পায় তাহলে ওই জায়গায় সাইজ করে ফেলতে পারে, নেক্সট টাইম আর ওর সাথে করতে পারে না। তো এরকম কিছু মেয়ে আছে, আমরা অনেক সময় বোম্বাই মরিচ বলে থাকি। তো ঊর্ধ্বমুখী মানে মুখটা খুব চলে, মানে মরিচ। হ্যাঁ, কি বলছি, মরিচ। তাহলে আমরা পানি, মরিচ, পান, দুইটা উদাহরণ মনে রাখবো। ঊর্ধ্বমুখী কারা, যাদের মুখটা বেশি চলে, যাদের মুখটা চলে মানে তারা হচ্ছে মরিচ, বোম্বাই মরিচের মতো। তা আমরা কি মনে রাখবো, বোম্বাই মরিচ না মনে রেখে আমরা এটা মনে রাখবো যে পানি মরিচ আর কি, পান। পানি মরিচ আরেকটা আছে, পানি মরিচ, গোলমরিচ,
সিরিয়ালটা মনে রাখো, গোলমরিচ, পানিমরিচ, আরটা হচ্ছে কি, পান। দেখো মনে রাখতে পারবা না? তো ঊর্ধ্বমুখী কারা? যাদের মুখটা বেশি চলে, কথা বলতে পারে যারা। তো মুখটা যারা বেশি চলে এদেরকে আমরা কি বলি? যারা একটু রাগি টাগি এদেরকে আমরা কি বলি? রাগি যারা, ওদেরকে আমরা কি বলে থাকি? ওদেরকে আমরা বলে থাকি বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ না বলে আমরা কি বলবো? গোলমরিচ, পানিমরিচ, পান। গোলমরিচ মানে সোজা কথা মরিচ, ওদেরকে আমরা কি বলবো? ঊর্ধ্বমুখী যারা, মরিচ যারা। তো ঊর্ধ্বমুখী মরিচ, গোলমরিচ, পানিমরিচ, পান। গোলমরিচ, পানিমরিচ, পান। গোলমরিচ, পানিমরিচ, পান। ও আচ্ছা, এটার একটা সুন্দর নাম আছে, পানিমরিচের একটা সুন্দর নাম আছে, বিষকাটালি। ওহ, বিষকাটালি। তোমার কোনো বান্ধবী যদি এরকম থাকে, তুমি তাকে বিষকাটালি বলে ডাকতে পারো, তুই তো বিষকাটালি। যাই হোক, পার্শ্বমুখী কি? পার্শ্বমুখী দিয়ে তুমি মনে রাখতে পারো, পার্শ্বমুখী লক্ষ্মী সোনা, বাদ খেয়ে নাও, তো বাবু সোনা, সোনামণি। যাই হোক স্যার, পাপিয়া দিয়ে কি বোঝাচ্ছেন? পাপি দিয়ে আফিম বোঝাচ্ছি। হ্যাঁ, পাপি দিয়ে পপি বোঝাচ্ছি। পপি একটা উদ্ভিদের নাম। পপি একটা কিসের নাম? পাপি আর পি দিয়ে মনে রাখবো, পাপিয়া। পাপি মানে পপি, আর পানা মানে এখানে খুদিপানা। আর এই পাপির একটা নাম আছে, পপিকে ইংলিশে বলা হয় আফিম। ঠিক আছে, বুঝতে পারবা এখন? পার্শ্বমুখীর উদাহরণ কি? পাপিয়া পানা, পাপিয়া সোনা, পাপিয়া পানা। ওই যে পাপিয়া পানার পাপি দিয়ে মনে রাখবো পপি দিয়ে মনে রাখবো আফিম, আর পানা দিয়ে মনে রাখবো খুদিপানা। আচ্ছা, বক্রমুখী। দেখো বক্রমুখী যারা, তাদের অনেকটা এরকম, যাদের মুখটা একটু বাঁকা, এরকম সবসময় মুখটা বাঁকা রাখে কিছু বলতে গেলে। আমাদের একটা ম্যাডাম ছিল আমাদের কলেজের, মেডিকেল কলেজের, কোনো কিছুতেই স্যাটিসফাইড না। আমি জানি না ওনার সংসার, ওনার স্বামী কিছু পারে না, কোনো কিছুতেই স্যাটিসফাইড না। তুমি একটা পরীক্ষা দিবা ওনার কাছে, উনি স্যাটিসফাইড না। তুমি মেইন বই থেকে মেইন জিনিস উত্তরটা দিবা, স্যাটিসফাইড না। উনি কোনো একটা জিনিস জিজ্ঞেস করছে, আমরা উত্তর দিলাম, স্যাটিসফাইড না, হয় নাই, আপনার উত্তর হয় না। মানে মুখটা সবসময় বাঁকায় রাখতো। মানে যাদের মুখটা বাঁকায় রাখে, ওরা সুন্দর হলেও ওদের মুখটা কালো দেখাবে। হ্যাঁ, কালকা সুন্দর মতো কালো। ঠিক আছে, সরিষার দানা আছে না, সরিষার দানার মতো কালো দেখাবে। তো দেখো, বক্রমুখী যারা, এদের কেমন দেখায়? কালো দেখায়। কিরকম দেখায়? কালো, সর্ষের দানার মতো কালো। তো দেখো, সর্ষের দানার মতো কালো। তো এটা মনে রাখবো, সরিষা। এক হচ্ছে সরিষা, কালো দিয়ে মনে রাখবো কালকা সুন্দা। কালো দিয়ে কি মনে রাখবো? কালকা সুন্দা। দন্তনাটা ভুল করিও না, খারাপ শোনাবে। কালকা সুন্দা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, আশা করি তোমরা পারবা। এই তো দেখো, সে চোর, সে দিয়ে হচ্ছে, আমি উদাহরণগুলো আমি আবার একটু করে বলে দিচ্ছি। নিম্নমুখী কারা? যারা একটু চুর টাইপের, তারা মুখটা একটু নিচু করেই রাখে। সে চোর, সে দিয়ে শিম, দিয়ে ছোলা, রেডি। আর ঊর্ধ্বমুখী কারা? ঊর্ধ্বমুখী যাদের মুখটা বেশি চলে। হ্যাঁ, এরা নর্মালি মরিচ, সেটা গোলমরিচ বলো, বোম্বাই মরিচ বলো, পানি মরিচ বলো, পান। তো গোলমরিচ, পানিমরিচ, পান। আর পানিমরিচ একটা নাম হচ্ছে বিষকাটালি। তা পার্শ্বমুখী পাপিয়া পানা, পাপি দিয়ে পাপি বা পপি, পানা দিয়ে খুদিপানা। বক্রমুখী কোনটা? যাদের মুখটা সরিষার দানার মতো কালো। নর্মালি বাঁকায় রাখলে তো কালো দেখাবি, ফর্সা দেখালেও। সরিষা, কালকা সুন্দা। সরিষার মতো কালো, সরিষা, কালকা সুন্দা। লাইনটা লিখে দিই, নাহলে তো আবার ভুলে যাবা। সরিষার মতো কালো। ঠিক আছে, আশা করি তোমরা পারবে। তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ওকে, আমার এখানে ক্লিয়ার, মানে ব্লার তোমাদের মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।
টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।